ডক্টর আসাদুজ্জামান রিপন, জামাতের ফলাফল বিশ্লেষণ করছিলাম, একটু এনসিপির দিকে যদি দৃষ্টি দিই, এনসিপির 6 জন সংসদ সদস্য হলেন। এনসিপির এই ফলাফলকে আপনি মনে করেন কিনা যে কতটা এরকমই ফলাফল প্রত্যাশিত ছিল, বা জামাতের সাথে যদি জোটে না যেত আরো বাড়তো কিনা, এই একটি বিষয়। এবং আরেকটি অভিযোগ, মানে জামাতের সাথে জোটে না যে 11 দলীয় আমাদের সাথে যদি আসতো তাই, বা যদি তারা তো প্রথমে বলছিল যে তারা 300 আসন দিবে, বা এই জামাতে জোটে যাওয়ার কারণে তাদের আসলে ভোটে এই ধরনের একটি ফলাফল এলো কিনা, এই ধরনের মানে কি, মানে এই যে 6টি আসন কম বেশি আরো বাড়তো কিনা না আরো কি, এটি আপনার কাছে জানতে চাবো। মানে আই হ্যাভ এভরি গুড ফিলিংস ফর দিস বয়েজ, ছেলেদের প্রতি আমার তরুণদের জন্য অবশ্যই নিঃসন্দেহে আমার অনেকেই সন্তান তুল্য, এবং ছেলেরা ভালো করুক, একটা বিকল্প পন্থা রাজনীতির দ্বারা, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে তা চাই। আপনি সবসময় বলেছেন, বলতাম, কিন্তু যদি আপনি রাজনীতিতে ভুল করেন, প্রায়োগিক কৌশলে যদি ভুল করেন, আপনার যদি আচরণগত সমস্যা থাকে, এবং আপনি যদি, আমরা তো ছাত্র রাজনীতি করেছি টিল টুডে, আমি লাইভ প্রোগ্রামে বলছি, বাংলাদেশের কোনো বেটা, জিয়া রহমানের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম আমি 80s-এ, এখন আমি পার্টির ভাইস চেয়ারম্যান, আমি লাইভে বলছি, বাংলাদেশের কোনো বেটা বলতে পারে যে আসাদুজ্জামান রিপন কোনোদিন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে কোনো ব্যবসায়ীর কাছ থেকে 1 টাকা চাঁদা নিয়েছে? নেই। আমি তো ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম, আমি তো লোক সম্বরণ করতে পারতাম, আমাদের তো বদনাম ছিল না। এই ছেলেদের বদনাম হয়ে গেল কেন? বদনামটা না থাকলে লং রানে, বদনাম থাকলে লং রানে আপনি সাস্টেন করতে পারবেন না। ইমেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পলিটিক্যাল লিডারশিপ ইজ ইমেজ, পার্সোনাল ইমেজ ভেরি ইম্পর্টেন্ট। এই ছেলেদের অনেকেরই ইমেজ, অনেকেরই বলছেন, সবার কথা বলছেন, অনেকেরই ইমেজ ছিল না। যদি আপনি বলতেন যে যদি ওরা এককভাবে ইলেকশন করতো, একটি সিটও জেতার কোনো সুযোগ ছিল না। সাইকোলজিক্যালি আমাদের দেশের মানুষ এখন এইভাবে, মানে এইরকম একটা, মানে ছেলেরা মনস্তাত্ত্বিকভাবে এখন এতটা প্রস্তুত হয় না, নিতে পারতো না। ঠিক আছে, আচ্ছা ফাইন। বিএনপির সাথে আসলে অফকোর্স যেহেতু আমাদের একটা ভোটার তো আছে, এবং আজকে আমি খুব আশ্বস্ত, কারণ আমি এখন তো মোটামুটি প্রবীণের তালিকা মানে অবস্থান আই থিঙ্ক। তো আমার একটা ধারণা ছিল যে তরুণ সমাজের ভোট কোন দিকে যাচ্ছে। আমি যখন ভোট দিতে গেলাম, আমার হাতে দেখবেন যে ভোটের অনেক অনেক চড়া একটা দাগ। আমি খুব আবেগে ওই ভদ্রলোককে বললাম, একটু বেশি করে দাও না, আমি গত 3টা নির্বাচনে ভোট দিতে পারিনি, একটু বেশি করে মাখিয়ে দাও, অনেকদিন থাকুক আমার দাগটা, আমি ফিল করলাম একটা ভোট দিয়েছি। যাও, তো আমার সামনে অনেক ইয়াং ছেলে মেয়েরা ভোট দিচ্ছিল। আমি তাদের পালসটা ঠিক জানি না, আমি 15 বছর দেখিনি, তো আমি তো ভোট দিতে দেখিনি। আমার ধারণা হচ্ছিল নানান ধরনের গুজব ছিল, নির্বাচনের সংখ্যা ছিল, এই ছেলেমেয়েরা কোন দিকে ভোট দিচ্ছে। তারপরে যখন ফলাফল বেরোতে থাকলো, তখন চিন্তা করলাম, এদেশের তরুণেরা জিয়া রহমানের রাজনীতির সাথে আছে, এদেশের তরুণেরা বেগম খালেদা জিয়ার রাজনীতির সাথে আছে, এবং আমাদের নেতা তারেক রহমান একটা ভিন্ন ধরনের রাজনীতি। আপনি খেয়াল করে দেখবেন, আমরা ট্রেডিশনালি কী করতাম, একটা অ্যাড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করতাম, অনেকগুলো বুম সামনে থাকতো, তারপর পেছনে অনেকগুলো বাদুর ঝোলার মতো পিছনে কিছু লোকজন দাঁড়িয়ে থাকতো, নাকি মানে নেতাকে আর দেখা যায় না, এরকম একটা অবস্থা। নেতা যে হাত নেড়ে একটা কথা বলবে, সেই হাতটাও প্রসারিত করার সুযোগ থাকে না। এটি তো আমরা অভ্যস্ত দেখে। উনি কী করলেন, স্ট্রেইট উনি একেবারে যেটা পাবেল বলে ইন্টারঅ্যাক্টিভ মানে স্পিচে চলে গেলেন, মানুষের সাথে কানেক্ট করলেন নিজেকে, অথবা মানুষ ওনার সাথে কানেক্টেড হলো, কথা বলছেন, মানুষ রেসপন্স করছে, আবার কথা নিচ্ছেন, কথা বলছেন। এইটা বাংলাদেশের রাজনীতিতে গত 55 বছর আপনি এই ধারাটি কোনো দেখেছেন না। কোনো নেতাকে এই সিস্টেমটা প্রয়োগ করেছেন না, এটা উনি করেছেন, এবং একেবারে মানুষের নিজেদের কথাগুলো বলেছেন, তাই না? ট্রেডিশনাল কথা কিন্তু তিনি বলেননি, একেবারেই না, ভেরি ইন্টারঅ্যাক্টিভ, একেবারে আন্তঃসম্পর্কীয় মানে কথাবার্তাগুলো বলেছেন। আগে আমরা কি দেখতাম, যেটা আমি দেখতে অভ্যস্ত, যে নেতা যাবে, নেতার সাথে একটা অনেক মানে মানে এরপরে কিছু তুলনামূলক একটু অন্য মানে কম জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, তারা নেতাকে অ্যাকম্পানি করবেন, তারপরে তারা একটা ওয়ার্ম আপ করবেন, তারপরে নেতা বক্তৃতা করবেন। এটি তো আমরা দেখেছি নাকি? এবার কি তাই ছিল না? অলমোস্ট উনি কোনো জ্যেষ্ঠ নেতৃবৃন্দর অ্যাকম্পানি ছাড়া এককভাবে তিনি এতগুলো প্রায় অলমোস্ট না প্রায় 40টি জেলার মতো তিনি কভার করেছেন, এবং প্রতিটি, এবং যেইভাবে উপচে পড়া ভিড়, যেটা পাবেলবাসী তবে খুবই একমত, নির্বাচনটা তো বিএনপি আসলে 25 তারিখে করে ফেলেছে। এই যে সারা বাংলাদেশের মানুষের ঢল, আগের দিন থেকে সেই দুপুরবেলা থেকে মানুষ এসে বসে থাকা, পরের দিন দুপুরবেলা উনি বক্তৃতা করবেন, অলমোস্ট 24 ঘন্টা মানুষ নিদারুণ দুর্ভোগ শীতের মধ্যে থাকা,
এটা বাংলাদেশে তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো নেতা বেলা এটা ঘটেছিল? ঘটেনি। এবং উনি যে এবং ওনার মুখ দিয়ে কোনো রাজনৈতিক দল কোনো নেতার বিরুদ্ধে কোনো অশালীন মন্তব্য করা ছিল না। এবং সবসময় একটা গঠনমূলক কথা বলছেন, যেটা পাবেল ভাই বললেন যে উনি ভোট দিতে বলেছেন, ভোটের অধিকার প্রয়োগ করতে বলেছেন, এমনকি ভোটের সকালবেলাও যে বিবৃতিটা দিয়েছেন সেটা কি ছিল? যে আসুন যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কিন্তু ভোট দিতে আসেন, এক্সারসাইজ করেন, আপনার অধিকার প্রয়োগ করেন, তাই না? আপনি আপনার পছন্দের প্রার্থী বেছে নেন, আপনি আপনার সরকার গঠন করবেন। উনি বলেননি যে বিএনপিকে ভোট দিতে আসেন, আমার দলকে ভোট দিন, তাও বলেননি। এই যে দলের ঊর্ধ্বে নিজেকে অবস্থান করে নিয়ে যাওয়ার যে দৃষ্টিভঙ্গি, এটা তো বাংলাদেশের মানুষ নতুন করে দেখলো। এটা ট্র্যাডিশন আমি একজন মানে প্রথাগত ট্র্যাডিশনাল পলিটিক্যাল খাপের মধ্যে বড় হয় একজন রাজনৈতিক কর্মী। তারেক রহমান কিন্তু পুরো খোল নলছে, এটা আমার লিডারশিপের প্যাটার্নটার একেবারে খোল নলচে বদলে দিয়ে একটা নতুন ধারা তৈরি করলেন, এবং এই নতুন ধারাটা মানুষ গ্রহণ করেছে। তরুণ সমাজ, আমি যেটা বলছি, তরুণ সমাজ, তারুণ্য, তারা যে স্বপ্নটা দেখে, সেই স্বপ্নটা তারেক রহমানের মুখের ভাষায়, তার চোখে মুখে দিকে তার আই কন্ট্যাক্ট করে বুঝতেছেন উনি যা বলছেন এটা আমার কথা, উনি যা বলছেন সেটা আমার ভাবনা, আমি তো আমার দেশটাকে এইভাবে চাই, আমি তো আমার পরিবারটাকে এইভাবে দেখতে চাই, আমি তো আমার স্বাস্থ্যটা এইভাবে দেখতে চাই। আমি একটু কয়েক সেকেন্ডে বলি যে আমাদের এখন স্কুলে ছেলেমেয়েরা খেলাধুলা করে না। উনি বলছেন যে ক্লাস 4-এর পর থেকে আমি স্কুলগুলোতে শারীরিক শিক্ষা মানে স্পোর্টস হাইজিন এটা আমি ইন্ট্রোডিউস করব। আমাদের গার্ডিয়ানদের এটি তো মানে চাওয়া, তাই না? তো এই যে চাওয়া, তারপরে স্বাস্থ্যের কথা বলছেন যে আমাদের এগুলো যে সরকারি হাসপাতালে ফ্যাসিলিটিস নাই, উনি বললেন কি যে এটা মানে ট্রান্সফারের অন্য জায়গায় ট্রিটমেন্ট হবে, সরকার চিকিৎসা ব্যয়টা বহন করবে, অর্থাৎ আনট্রিটেড আপনি থাকবেন না। তো এই যে মানুষগুলো এখন কি যায়, লোকাল হাসপাতাল যাচ্ছে বলে এটা নাই, এই এক্সরেটা হবে না, অথবা ইসিজিটা হবে না বলে বিদায় করে দিচ্ছে। কিন্তু তারেক রহমান বললেন যে না, ইসিজি এখানে হয় না, আরেক জায়গায় তো হয়। এইগুলো মানুষ অ্যাকসেপ্ট করেছেন বলেই আমি মনে করি মানুষ তার প্রতি আস্থা রেখেছেন, মানুষ মনে করেছেন যে তারেক রহমান হাতে দেশটা নিরাপদ থাকবে, আর অন্যরা যদি ক্ষমতা আসে দেশটা অনিরাপদ হয়ে যাবে, নানা কারণে দেশটা অনিরাপদ হয়ে যেতে পারে। আবার আসছে দেশটাকে নিরাপদে রাখার জন্য তারেক রহমানের প্রতি মানুষ আস্থা রেখেছে। রুহিন হোসেন প্রিন্স, যে এনসিপির এই ফলাফলকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, আমি সরাসরি যদি কথা বলি, দেখেন এটা তো আমাদের কেন সবারই প্রত্যাশা, আমার ধারণা আপনি আমি বা সবাই চাইবে যে তরুণরা রাজনীতিতে আসুক, বা যারা ভালো মানুষের পার্সপেক্টিভে বলছি, যদিও রাজনীতিতে খালি ভালো মানুষ হলে তো হয় না, তার নীতি আদর্শ কি সেটাই, কিন্তু আমি মানুষের পারসেপশন বলছি, ভালো মানুষরা আসুক সেটা চাই। সেই অর্থে আসলে তো কোনো দ্বিমত নাই, বরঞ্চ ভালো খবর। আরেকটা ব্যাপার, আমরা পছন্দ করি না করি, জনগণ চাইলে অবশ্যই সেটাকে আমরা স্যালুট করব বা গ্রহণ করব, তাই নয়তো গণতন্ত্র থাকে না। এই পয়েন্টে কোনো দ্বিমত আমার নাই, বরঞ্চ তারা যারা এই আন্দোলনে ছিল এবং বিশেষ করে আন্দোলনে না থাকলেও যারা দেশকে ভালোবাসে, পরিবর্তন চায়, তার মত হয়তো আমার সাথে তার ঘোরতর দ্বিমত আছে, তারপরে তারা যদি কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে তো আপত্তি নেই। কিন্তু দুইটা কথা পরিষ্কার করে বলি, ইন্ডিভিজুয়াল ইলেকশন করলে ভোটে জেতার কোনো কারণ বাস্তবতা নাই। আমরাই তো দেখি, আমরা তো রাজনীতি বহুদিন করি, এবারও নির্বাচনে আমাদের লোকজন অংশগ্রহণ করলে, আমি হয়তো ব্যক্তিগত করি নাই। ভোট একটা ভিন্ন বাস্তবতা বাংলাদেশে, ওইটা হওয়া না হওয়া ওইটা এমনি নির্ভর করে, অনেক কিছুর উপর নির্ভর করে, সে আলোচনায় গেলাম না, অনেক সময় লাগবে। তাতে ইন্ডিভিজুয়াল করলে কোনো সম্ভাবনা ছিল মনে হয় না। এইখানে যে তারা যে ঐক্যটাও করলো, আমার বিবেচনায় সেইটা করলে দেখবেন তারা আগে যেভাবে তাদের কথার মধ্যে এই যে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধেই তো তারা অবস্থান ঘোষণা করেছিল, একাত্ম থাকলেও, কিন্তু আলটিমেটলি তো সেইটা বলেছিল বলেই বরঞ্চ তাদের কতগুলো বিষয় ছিল যে বিএনপির সাথে যাবে না, কার সাথে যাবে, কি করবে না করবে, এরকম ছিল নানা ধরনের, তারা 400 সিট জিতবে, কত রকমের আওয়াজটা হচ্ছিল। তা সেই ক্ষেত্রে তাদের সাথে যাওয়ার ফলে কিছু ভোট বাড়ার কথা, কিন্তু তারপরে যে এত জিতবে আমার ব্যক্তিগতভাবে কোনো অঙ্ক এটা ছিল না ভোটের অঙ্কে, মানে যেটা আমি ভোটের অঙ্কে। তারপরে তারা জেনুইন ভোটে জিতলে তো আমি স্বাগত জানানো ছাড়া আমার অন্য কোনো বক্তব্য নাই, কিন্তু তারপরেও আমি মনে করি যে সেই রকমের কোনো পরিবেশ পরিস্থিতিটা দেখি না। সেটা কেন, আগের যে আলোচনা করেছি আমি সেইটাও একটা যুক্ত করি। আমি বিশেষ করে এখানে একটা আলোচনা নিশ্চয়ই ভবিষ্যতে আপনারা সবাই মিলে একটু গবেষণা করে দেখতে হবে। আমাদের যে তরুণ প্রজন্ম যারা বিগত দিনে ভোট দিতে পারে নাই, তাদের সংখ্যা 4 কোটি কত 68 লক্ষর মতো বলা হচ্ছে। আমার তাদের তো অবজারভেশন তো আমি এক কথায় সব বলতে পারবো না,
এইটা এখনও আমি মনে করি যে তাদের মধ্যে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলগুলো আমাদের উপরে তার পজিটিভ থেকে বরঞ্চ আমাদের ফেলিওরগুলো তারা দেখে চায়টা কি, তারা একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তন টুয়ার্ডস পজিটিভ দিকে। এবং অনেকে, শুধু আমি না, যাদেরকে আমি মনে করতাম, আমি দেখি এদের মধ্যে একটা বিরাট অংশ শুধু আমির ভালোর জন্য না, আমাদের ভালোর জন্য চাওয়া পাওয়া থাকে। এই আরেকটা আছে এখনকার যারা, আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বললেন, কারণ এগুলো তো আমাদের পরিবারের মধ্যে আছে, যে এরা যে যত কথা বলেন না কেন, এরা কিন্তু নিজেকেই প্রথমে দেখে যে ইয়াস, আমি যদি প্রধানমন্ত্রী হই আমি কি করতাম, এই রকমের জায়গাগুলো থেকে তাদের চিন্তা করে, সেটাকে আমি পজিটিভ দেখি। একটা কথা খালি বলি, দেখেন এইটা আমি এটা কয়েক জায়গায় বলেছি, যদি একটু আমার পরিবারের সাথে মিলিয়ে কথা হয়, কিন্তু সেটার জন্য আমি কথাটা বলি নাই। আমি আমারই খুবই ছোট সন্তান, তা ভোটের একদিন আগে তাকে আমি যখন বললাম যে দেখো এই অঞ্চলে আমার প্রার্থী আছে, তুমি তো এইবার প্রথম ভোট দিতে যাবে, তো আমার প্রার্থীর জন্য তোমার কাছে আমি ভোট চাইলাম, বোঝেন একেবারে এইটা যখন বললাম, সে তখন খাবার টেবিলে ছিল, আমি টেলিভিশনে যাবো, এটা আপনি শুনছেন কিনা ভাই জানাই আপনাদের দুজনকেই। সে স্ট্রেট আমাকে বললো যে তোমার প্রার্থী সম্পর্কে তো আমি জানি না কিছু, সে কী করবে সেটাও জানি না, তোমরা কী করবো তো আমি জানি না, আমি ভোট দেবো কিনা পরে ডিসিশন নেবো, একেবারে স্ট্রেট বললো। যাই হোক, সোজাসুজি আমিও ঘটনাচক্রে তারই একেবারেই হাতের কাছেই আমার যে পার্টির ইশতেহার, আমি তখন নিয়ে এসে আমি ইশতেহারটা তার টেবিলে রাখলাম। সে লয়ের ছাত্রী, অনার্সের ছাত্রী, আমি ঠিক ইশতেহারটা দিয়ে বললাম এইটা হচ্ছে আমার পার্টির ইশতেহার, আমার প্রার্থী ক্ষমতায় গেলে এটা করবে, তুমি পড়ে দেখে তোমার ডিসিশন তুমি নিও। এবং পরের দিন সে 7 সকালে ভোটে গেছে, আমি এখনও তাকে জিজ্ঞেস করি নাই কোথায় ভোট দিয়েছো, একসাথে আমরা ভোট দিতে গেছি, আমি মনে করি তার অধিকার, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ওইটাকে দেখছি যে তারা একটা যাচাই করছে, তার মানে এবার তাকে যারা ভোট দিয়েছে বা ভোট না দিলেও যে জিতেছে, মনে রাখতে হবে যাচাইয়ের মধ্যে কিন্তু আছে। আমি একটা টেস্ট কেসের মতো বললাম, একেবারে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম। এইটাকে আমি এই প্রজন্মের একটা পজিটিভ জায়গা দেখি। আর একটা আগে বলেছি, খালি রিপিট করি, কেউ যদি বাংলাদেশ মুক্তিযুদ্ধ এইটার বিরোধিতা করে অন্য কিছু করতে চায়, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে, সে যেই হোক, আমি হই আপনি হই, এইটা যে এবার এই প্রজন্ম গ্রহণ করেনি, এইটা এইবারের এই ভোটের ফলাফলে সেটা একেবারেই প্রমাণিত। আমি দায়িত্ব নিয়ে কথাটুকু বললাম। জি, অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন অলকৃপা পাভেল, যে তরুণ প্রজন্ম কিন্তু এবার কঠিন যাচাইয়ের মধ্যে, পরীক্ষার মধ্যে এবং তীক্ষ্ণ নজরদারিতে রাখবে, এবং সেই সাথে এনসিপির ফলাফল একটু সাথে যুক্ত করতে চাই। সার্জিস আলম, আসিফ মাহমুদ সহ এনসিপির অনেকে আমরা ফেসবুক পোস্টে এই অভিযোগ করতে দেখেছি যে এই গতকালই ভোটের ফলাফল প্রকাশের পর থেকে তাদের বিভিন্ন নেতা কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে, দুটোর বিষয়ে একটু। আমি দুটো ব্যাপারের মধ্যে, আমি এর আগে যেহেতু রিপন ভাই এবং প্রেস ভাই দুটো কথা বলেছেন, আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ যে হামলার কথা যেটা বলছেন, এগুলো মানে ঘটনা হিসাবে কতটা বড় আমি জানি না, আমি তো মেইন স্ট্রিম মিডিয়াতে এরকম কোনো ঘটনার কথা তো শুনিনি। যদি হয়ে থাকে তাহলে সেটা দুঃখজনক, না হয় উচিত, সবাই মিলে আমরা ঢাকাইতে হবে, এটা আসল জায়গাতে যাই আর কি। যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখেন তারুণ্য কিন্তু যে কোনো দেশের পরিবর্তনের জন্য কিন্তু অপরিহার্য একটা শক্তি। কোনো পৃথিবীর কোথাও তারুণ্যকে বাদে এগুলো ঘটেনি। আপনি 52 ভাষা আন্দোলন বলেন, 69 গণঅভ্যুত্থান বলেন, 70 নির্বাচন বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধ বলি, 90 এরশাদ বিরোধী আন্দোলন বলি, এমনকি 24 গণঅভ্যুত্থান বলি, সব জায়গাতে তারুণ্যই কিন্তু কাজটা করেছে। পার্থক্যটা এবারে তারুণ্যের সাথে আগেরটা যেটা হতো, সেটা হচ্ছে তারুণ্য কিন্তু কখনো ঠিক রাজনৈতিক ক্ষমতার অংশীদার হওয়ার জন্য এইভাবে আসেনি। আসতে পারেন, নিষেধ কিছুই নেই, কিন্তু এটা হয় কি যে প্রত্যাশার একটা জায়গা থাকে। এই তারুণ্য কিন্তু দেশের জনগণকে এটা বুঝিয়েছিল যে কোনো একটা অপশক্তি যদি দীর্ঘদিন কোথাও থাকে, তাহলে তাকে পাল্টে দেওয়ার বা উল্টে দেওয়ার মতন শক্তি এবং ক্ষমতা এই তারুণ্যের আছে। এই তারুণ্যের শক্তিটাকে ওইরকম অক্ষয় জায়গায় রাখলে মানুষের জন্য কিন্তু একটা প্রত্যয়ের জায়গাটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতো। কিন্তু যেই মুহূর্তে আপনি যখন ক্ষমতার অংশীদারিত্বের জায়গায় যাবেন, তখন একটা পছন্দের জায়গা আছে, যেটা প্রিন্স ভাই বললেন, যে তারা কিন্তু একবার বিএনপি, একবার জাতীয় জামাতে ইসলামের দিকে গেছে। একদিকে আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে বলবেন না, এরকম একটা অবস্থান, আবার মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা বলে বা মুক্তিযুদ্ধকে যারা ওন করে না, তাদের সাথে থাকা যায়। আদর্শ যখন কম্প্রোমাইজ হয়ে যায়, তখন কিন্তু এই যে তারুণ্য তাদেরকে সমর্থন করেছিল, তারা বিভ্রান্ত হয়ে যায়। তাহলে আমরা কি ভুল করেছিলাম, বা এরা কি আমাদেরকে যে নেতৃত্বের কথা বলেছিল, যে প্রত্যাশিত বাংলাদেশের পরিবর্তনের বাংলা, নতুন বন্দোবস্তের বাংলা বলেছিল, যেটা সেটা কি তারা করবে? এবং তারপরে যখন আমরা দেখলাম যে তারা ঠিক সরকারের অংশ হলো, তারা নির্বাচনের দল হিসেবে তারা একেবারে মনোনয়ন দিয়ে বিভিন্ন রকমভাবে, এবং কথাগুলো বলবার সময় গতানুগতিক সেই রাজনৈতিক বক্তব্যের মধ্যে চলে গেল। তাদেরকে এমন এমন কথাবার্তা বলতে শুনলাম যে ব্যক্তিগত আক্রমণ তারা কোনো কোনো ক্ষেত্রে করলেন। সব মিলিয়ে তারা কিন্তু এই তারুণ্যের স্বপ্নভঙ্গ করার কাজটা করে। এই জন্য কিন্তু তারা একটা ইতিহাসের কাছে কিন্তু একটা প্রশ্নবিদ্ধ জায়গায় থাকলেন, এবং নিজেদেরকে বিচারের, বা বিচার বলতে আমি বুঝাচ্ছি যে নৈতিক বিচারের জায়গায় কিন্তু নিজেদেরকে কিন্তু সম্মুখীন করে ফেলেছেন। এই দায় কিন্তু তাদেরকে বহন করতে হবে।
কারণ আমরা প্রত্যেকে চেয়েছিলাম যে তারা যদি একটা তৃতীয় শক্তি হিসেবে তারা যদি এরকম একটা যেটাকে বলে জাতির বিবেকের জায়গাতে থেকে বলতেন যে যদি কেউ তোমরা বিচ্যুতি করো তাহলে তরুণ আমরা যারা প্রতিনিধিত্ব করি তা আমরা নির্বাচনে অংশ নিচ্ছি না, কিন্তু আমরা সজাগ দৃষ্টি রাখছি, ওয়াচ ডগের মতো থাকলাম। তোমরা যদি কোনো রকমভাবে তোমাদের বিচ্যুতি দেখি তাহলে আমরা এই তারুণ্যকে নিয়ে মাঠে এসে আমরা যেভাবে স্বৈরাচারকে দেশ থেকে তাড়িয়েছিলাম তোমার জন্য কিন্তু এরকম অবসম্ভাবী পরিণতি আমি নিশ্চিত করব। তাহলে হতো কি এই দেশের স্টেবিলিটির জন্য তারা অনেক বড় একটা অবদান রাখতে পারতেন। কিন্তু এই যে তারা এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে কী হলো, তাদের ভেতর থেকে যারা নারী যারা ছিলেন তারা দেখলেন যে এই দলের কথাই নারী বিদ্বেষী কথা, নারীকে ইনক্লুসিভ করার ব্যাপারে কোনো কথা নেই। তারা নারীকে মনোনয়ন দেবেন না, নারীকে দলীয় প্রধান তারা করবেন না, এবং তারা নারীকে প্রাণী হিসেবে চিন্তা করবেন যার কাজ হচ্ছে সন্তান উৎপন্ন করা এবং মাতৃদুগ্ধ দান করা। এই বিষয়টি কিন্তু ওই যে তারুণ্যের যে শক্তি ছিল, তার যে ভেতরে যে নারী শক্তি যারা ছিল তারা কিন্তু বেরিয়ে এসছে তাদের সাথে, একজনও নেই তাদের সঙ্গে। তারা সরে এসে তারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তারুণ্যের ক্ষয়িষ্ঠ শক্তিটাকে, যে তাদের যে একটা সামগ্রিক শক্তি ছিল সেটাকে ক্রমাগতভাবে কিন্তু তারা এই দেশের রাজনীতিতে একটা অর্থহীন জায়গায় নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমি বলবো যে 24-এর যে প্রাপ্তিটি ছিল, যে অর্জনটি ছিল, সেই অর্জনটাকে পরিপূর্ণভাবে একেবারে আমরা বলবো যে তার যে এনক্যাশমেন্ট বা সেখান থেকে যে ডিভিডেন্ড পাওয়ার যে সম্ভাবনা ছিল সেটাকে আমরা কিন্তু একবারে পরিপূর্ণভাবে প্রায় নিশ্চিহ্ন করার জায়গায় নিয়ে এসেছি। আর এই যেটা কথা বলে যে হামলা টামলা, এগুলো হচ্ছে প্রচলিত রাজনৈতিক অভিযোগ। যদি হয়ে থাকে তার বিচার হতে পারে, আইনের একটা ব্যবস্থা তো এখানে নিশ্চয়ই আছে, সেটা হবে। কিন্তু আমরা যদি সে আগের কথায় ফেরত যাই, যে তারুণ্যকে তারা এত স্বপ্নের কথা বলেছেন, একটা নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন, সেই বন্দোবস্তের জায়গাতে তারা কতটা নিতে পেরেছেন সে জবাবদিহিতার প্রস্তুতি তাদের কিন্তু রাখতে হবে। ইতিহাস তাদেরকে কিন্তু এই প্রশ্ন করবেই, আপনি নিশ্চিত থাকুন। নিঃসন্দেহে। ডক্টর আসাদুজ্জামান রিপন, একটু গণভোটের দিকে দৃষ্টি দিই। গণভোটে হ্যাঁ আমি একটু পাবলিক বক্তব্য একটু যুক্ত করে আপনি যে প্রসঙ্গটা নিয়ে আসছিলেন, আমি তো দেখলাম নরসিংদীতে, প্রবাবলি নরসিংদী 2, ওখানে ওদের সারওয়ার তুষারের যে অভিযোগটি, কথাটা খেয়াল রাখবেন, জোট শরিকের তার অভিযোগটা তো সরাসরি জামাতের বিরুদ্ধে, যে জামাতের লোকেরা তাকে ঠিক মতো সমর্থন করেন অথবা উল্টো খেলেছে, সোজা কথা, তাই না? উল্টো এখন যেই বাড়িঘরের যে একটা বিচ্ছিন্ন ঘটনা দেখলেন, এখানে তো এই উল্টো খেলাখেলির কারণে দেখা গেল যে উল্টো খেলাখেলির ঘটনা ঘটেছে, যেখানে মানে এনসিপি ছিল জামাতের পক্ষে ঠিক মতো নামেনি, দেখলো জামাতের লোকরা তো তাদের মানে সহযোগীদের বাড়িতে আক্রমণ করছে, এরকম ঘটনা ঘটতে পারে। এই ঘটনা ঘটলে সেটা বিএনপির উপর দায় চাপানোর তো কোনো কারণ নেই, বা বিএনপি এটাকে দায় নেবেও না, এটা পাবেল ভাই খুব ক্যাটেগরিক্যালি বলেছেন। আমি যেটা মনে করি এটা তাদের একেবারে ইন্টারনাল কনফ্লিক্ট। নির্বাচনে এনসিপির অনেকগুলো প্রার্থী নেমেছিলেন, প্রায় 30 জনের মতো তাদের প্রার্থী ছিল, 6 জন জিতেছেন। 24টি জায়গায় তাদের অভিযোগ, মানে আমরা সারওয়ার তুষারের অভিযোগটা সারফেসে দেখলাম, বাকি জায়গায় প্রায় জায়গায় একই ধরনের অভিযোগ যে জামাতের লোকেরা বা অন্য শরিক দলের লোকেরা তাদের সাথে মানে তাদের হয়ে কাজ করেনি, তাদের জন্য কাজ করেনি। জামাতের প্রার্থীরা যেসব জায়গায় হেরেছেন তাদের বক্তব্য ছিল তোমরা আমাদের হয়ে ঠিক মতো কাজ করনি। এই ঠিক মতো কাজ করি নিয়ে ওদের নিজেদের মধ্যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট থেকে সেটাই কিনা এই ঘটনা ঘটেছে কিনা সেটা তো একটা বিচার্য বিষয়। এই বিষয়টা তদন্তে আসা উচিত বিফোর ব্লেমিং বিএনপি। জি, গণভোট নিয়ে, এই যে গণভোটে 7.26% রায়, হ্যাঁ ভোট পড়েছে 4,80,00,000 প্লাস, না ভোটও পড়েছে 2 কোটি। প্রশ্নটা এভাবে রাখতে চাই যে গণভোট নিয়ে তো এক ধরনের অন্তর্বর্তী সরকারের প্রচারণা ছিল, একটা দীর্ঘ সময় ট্যাগিং করা হয়েছে যে বিএনপি গণভোট নিয়ে অবস্থান স্পষ্ট করছে না, যদিও তারেক রহমান নিজেই পরে অবস্থান স্পষ্ট করেছেন, হ্যাঁ পক্ষে ছিলেন। প্রশ্নটা আমি এভাবে রাখতে চাই, অনেকে বলেন যে ভোটে যেই জিতুক বা না জিতুক হ্যাঁতে, অর্থাৎ আমি যদি এভাবে বলি, এই যে 24-এর পরে সংস্কারের পক্ষে যে মানুষ, সেই জায়গায় এই অঙ্গীকারের জায়গাটা যদি কোনো কারণে রাজনৈতিক দলগুলো তার প্রতিশ্রুতি না রাখে, তাহলে কিন্তু জনগণ প্রতিশ্রুতি না রাখার কোনো কারণে আমি একটা কথা বলি, এই জায়গাটাতে আমাদের নেতা, আমাদের পার্টির চেয়ারম্যান যখন একটা নির্দেশ দেন, এই নির্দেশটা কি সকাল বিকাল সন্ধ্যা দিতেই হবে? নট নেসেসারি, ওয়ান্স একবার বলবেন, উনি একবার, মানে দিস ইজ এ পলিসি স্টেটমেন্ট। পার্টির পলিসি স্টেটমেন্ট কেম ফ্রম পার্টি সুপ্রিমো। পার্টির চেয়ারম্যান বলেছেন যে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করুন। বিএনপির লোকেরা হ্যাঁ ভোটে দিয়েছে। আজকে যে 70%, 72%, যেটা 72% নাকি না, হ্যাঁ ভোট 60.26, 60.26। তো এইটা যেটা হয়েছে সেটার পেছনে তো বিএনপির কন্ট্রিবিউশন আছে। বিএনপি তো আমাদের নেতা তো হ্যাঁ ভোটই মানুষকে ভোট দিতে বলেছেন, কিন্তু না ভোটও কিন্তু 2,25,65,000। এটা 6% মানে ঠিকই, এটা 6% না করে ভোটে মানে গণভোটে হ্যার পক্ষে 60.26 সেটাই বলছি, 6 বলি না, 60 7.26 ভোট পড়েছে।
ওয়েল এটা তো এখানে তো বিএনপির অবস্থান খুব স্পষ্ট ছিল। পার্টির সুপ্রিমো বলেছেন যে হা ভোটে জয়যুক্ত করুন। আমি নিজে যতগুলো টক শোতে অংশগ্রহণ করেছি, আফটার গেটিং দ্য অ্যাডভাইস ফ্রম পার্টি চেয়ারম্যান, আমি প্রত্যেকটা জায়গায় আমি এটাকে ক্যাম্পেইন করেছি এবং বলেছি যে গোলাপি মানে হচ্ছে হ্যাঁ, মানে আমি তো রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, আমি তো সেভাবেই বলবো যে গোলাপি মানে হচ্ছে হ্যাঁ। আমি এইভাবে বলতাম যে আমি সপ্তাহে 3 দিন 4 দিন আদালতের বারান্দায় আমাকে যেতে হতো। হাসিনা থাকলে আমার ইতিমধ্যে 46 বছরের কারাদণ্ড হয়ে যেত। সুতরাং হাসিনার পতন ঘটেছে এবং হাসিনার পতন ঘটার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ যে রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা করে বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে, যেটা আমার পার্টি যে বিষয়গুলো এন্ডোর্স করেছে, আপনি বলতে চাইলেন রাজনৈতিক দলগুলো যদি না করে, আমি স্ট্রেট বলতে চাই আমাদের পার্টির তরফ থেকে কিন্তু বলা হয়েছে, গতগুলো মহাসচিবও বলেছেন, সেটা হচ্ছে যেই বিষয় পর্যন্ত আমাদের পার্টি সই করেছে জুলাই সনদে যে অঙ্গীকারগুলো এক্স্যাক্টলি যেটা এন্ডোর্স করেছেন, তার প্রতিটি দাড়ি কমা সেমিকোলন আমাদের পার্টি সেটা বাস্তবায়ন করবে। জি, এই ব্যাপারে কোনো দ্বিধা বা সংকটের কোনো কারণ জি। নেই। রুহিন হোসেন প্রিন্স, যে প্রশ্নটা একটু রাখতে চাচ্ছিলাম, না ভোট পড়েছে 2,25,65,627, এটাও কিন্তু খুব কম সংখ্যা। এর কারণ কি? মানে না, আমি তো আমার বিবেচনায় ভাই এটা বললাম যে অনেক আলোচনা হয়তো আজকের থেকে আরো একটু পরে তথ্যপত্র নিয়ে বলা দরকার, কিন্তু আমার প্রাথমিক অবজারভেশনই বলতে একেবারে হবে, প্রাথমিক। আমার বিবেচনায় আরো বেশি না ভোট পড়ার কথা ছিল। আচ্ছা, আমার হয়তো এটা জানি না যে কেন মনে- আমাদের পজিশনের কারণে কিনা, কারণ আমরা তো এটাকে এখনো মনে করি যে এটার কোনো আমরা যে সনদের কি হ্যাঁ না করলাম এটার কোনো আইনগত ভিত্তি নাই, এটা মনে করি। এবং আমরা বলেছিলাম যে এই ভোটে এখানে অপ্রয়োজনীয়, এটা করতে আসেন না, জাতীয় সংসদটা ভালো করে করেন। এবং আপনি দেখবেন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের যে পরিমাণ দেখানো বলা হচ্ছে, এই হানা ভোটের পরিমাণ কিন্তু বেশি। ওটা 59 ভোটের হার পয়েন্ট কত, হচ্ছে, 59 পয়েন্ট কত, আর এটা 4 পয়েন্ট 59.44। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে, আমি তা বলছি না। 59.44 আর গণভোট 60। কিন্তু সাধারণভাবে যদি অন্যভাবে বলেন, এটা আমার বললাম যে আমার ধারণা, কারণ আমি তো প্রমাণ দিতে পারবো না, বরঞ্চ মানুষের অনেকের এটা অনাগ্রহ ছিল, তাতে এটা পার্সেন্টেজ কম পড়ার কথা ছিল যদি যেও থাকে। কিন্তু সেইটা আমি সেই তর্কে যাচ্ছি না, বরঞ্চ আমি মনে করি আগামী দিনে সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ আছে এবং এই হানা ভোট সম্পর্কে, সনদ সম্পর্কে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আমি ছোট্ট দুইটা খালি পয়েন্ট বলি। একটা হচ্ছে, দেখেন যে অধ্যাদেশ আমাদের মহামান্য রাষ্ট্রপতি জারি করেছেন, গুরুত্বপূর্ণ কিন্তু 4 পয়েন্ট না, 47 পয়েন্ট, মুখবন্ধ, বাস্তবায়ন পদ্ধতি, সংবিধান সংস্কার পরিষদ, 180 দিন, নানা ডালপালা, সেটা আসলে অধিকার আছে কিনা ওনার, সংসদ এটাকে রেকটিফাই করবে কিনা। আমার মনে হয় যে নতুন সরকার, মানে যে সরকার আসছে, তাদেরকে খুব বুদ্ধিমত্তার সাথে করতে হবে। এবং অনেক কিছু সেফটি ক্লজ নাই তা না, আমি একটা ছোট করে পড়ি। যেমন দেখেন যে 4টা পয়েন্ট, আপনারা এই 4 পয়েন্টের 1, 2, 3 এইখানে অনেকগুলো পয়েন্টে যেটা কিন্তু বিএনপির ওইখানে নোট অফ ডিসেন্ট আছে, আমাদের সাথে অনেক পয়েন্ট ডিফার আছে, আমি সেটা গেলাম না, কারণ তারাই জিতেছে, তারা সেইটা যাবে, আমাদের সাথে যে ডিফারেন্স থাকবে আমরা সেটা পলিটিক্যাল ফাইট করে আমাদেরটা এস্টাবলিশ করার চেষ্টা করব, কিন্তু তারা তাদের কাজ করবে। তো লাস্টের পয়েন্টটা দেখেন, এখানে পরিষ্কার বলা আছে, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। আমার মনে হয় এই সেফটি ক্লজটাকে বিবেচনা করে আগামীতে বিএনপি যেহেতু সরকার গঠন করবে, তো নিশ্চিত তাদেরকে খুব বুদ্ধিমত্তার সাথে বিবেচনা করা দরকার। কারণ হচ্ছে যে এইখানে এমনভাবে অনেক কিছু ঢোকানো হয়েছে, কারণ যেহেতু ঐক্যমত্যের প্রতিটি আলোচনা আমি ছিলাম, বিএনপির প্রতিনিধি ছিলেন, আমরা চোখের সামনে দেখার সুযোগ পেয়েছি যে কিভাবে ডিস্টোর করে এটা আনার চেষ্টা হয়েছে। আর আগের যে 3 দফা বললাম, তারা কিন্তু তাদের কথাই লিখেছে। তো আমি আশা করব এইটার ভেরি সিম্পল, কি করবে এটা বিএনপিকে, বা বিএনপি মানে আমি ওই দল ক্ষমতায় বলে বিএনপির নামটা উচ্চারণ করলাম, আমি কোনোটা অভিযুক্ত করার দেখব না। তারা কিন্তু দেখবেন নির্বাচন ইশতেহারে কতগুলো কথা বলেছে, কি করবে না করবে, তার সাথে অনেক সাথে আমাদের দ্বিমত আছে পলিটিক্যাল জায়গা থেকে, সেটা অন্য আলোচনা। তাদেরকে ওই পথে অনুসরণ করা উচিত নৈতিক জায়গায় থেকে, এবং কোনো এইটার মধ্যে অনেক ধরনের ফাঁদ আছে, সেই ফাঁদে পা দেওয়া উচিত হবে না বলে আমার ব্যক্তিগত মত বললাম। জি, অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, যে গণভোটের ভবিষ্যৎ এবং রুহিন হোসেন প্রিন্স যে বলছিলেন যে দলগতভাবে তো ভিন্ন অবস্থান আছে, কিন্তু যে ফাঁদে পা না দেয়া, এখানে খুব বেশি পরিষ্কার আর কি। কারণ জানো, গণভোট নিয়ে কিন্তু সরকার নিজেই বোধহয় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। গণভোটের যে প্রচারণা তারা করেছে, অনেকে নৈতিক প্রশ্ন তুলেছেন যে সরকার নিজেই এই প্রচারণা করতে সে পারে সময় তো কিনা। আমরা নির্বাচন কমিশন এটা নিয়ে এটা তারা একটা পার্টি, তারা এটা করতে পারে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রক্রিয়াতে যে প্রচারণা চালিয়েছেন সেটা তো বিভ্রান্তিকর। তারা হার পাশে টিক মার্ক দিয়েছেন, নার পাশে ক্রস চিহ্ন দিয়েছেন, কিন্তু ব্যালটে তো এরকম ক্রস বা টিক মার্ক দরকার, সিল মারতে হবে এখানে। আমরা এর আগে সবসময় দেখতাম যে নির্বাচন কমিশন যে কোনো একটা ভোট হওয়ার আগে, নির্বাচন হওয়ার আগে কীভাবে ব্যালটে সিল দিতে হয়, কীভাবে এটা ভাঁজ করতে হয়, কীভাবে এটা ব্যালট বাক্সে ঢোকাতে হয়, সবগুলোর ব্যাপারে একটা ডেমনস্ট্রেশন দিয়ে বিভিন্ন জায়গায় প্রচারণা করেন।
তাহলে তাদের যদি মনে হয় যে এটা এতটাই করতে হবে, তাহলে কিন্তু সেই প্রক্রিয়াটা শিখিয়ে দেওয়ার দায়িত্বটা তাদের ছিল। আর প্রিন্স ভাই যেটা বললেন সেটা যদি আপনি মানে একটা ইস্যুতে হ্যাঁ বা না, আমি যদি তিনটার মধ্যে সবগুলোর সাথে আমার যদি হ্যাঁ না থাকে, একটাতে থাকে আমি তিনটাতে থাকে, আমি কোন জায়গায় যাব? তারপরে একটা সদিচ্ছার কথা আমি বলি, যেটা যেমন আমি ধরে নিচ্ছি যে সংখ্যার কিছু ব্যত্যয় রয়েছে, কিন্তু এই 60% যে ভোট যেটা পড়েছে তার সিংহভাগই পড়েছে হ্যাঁ পক্ষে। তাহলে এখানে বিএনপির প্রাপ্ত ভোটের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে বিএনপি যদি হার পক্ষে যদি সত্যিকার অর্থে সমর্থন না দিয়ে থাকে, এতগুলো ভোট আসলো করতে, রাইট, এটা তো বাতাস থেকে তো কোনো প্রশ্ন আসে না। শুধু এই প্রশ্ন তোলারই কোনো সুযোগ নেই আর কি। বরং তাদের প্রচারণাটা যদি আরও ভালো হতো, আরও ব্যাপক হতো, তাহলে এই গণভোটের অংশগ্রহণটা কিন্তু আরও বেশি। আপনি যেটা বলছেন সংখ্যার, হ্যাঁ অবশ্যই, কারণ এটাতে তো পতিত স্বৈরাচারের একটা কথা তুলতেই পারে যে এত কম একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এত বড় একটা সনদকে বাস্তবায়ন করতে যাচ্ছেন, আমার তো একটা প্রশ্ন থেকেই গেল। তো ফলে ঐতিহাসিকভাবে দায় কিন্তু এই সরকারের উপর থেকে গেল। ওনারা খুব একটা শর্টকাট পদ্ধতিতে এটা করতে চেয়েছেন, করতে গিয়ে কিন্তু লেজে গোবরে করে ফেলেছেন। এটা কিন্তু প্রচারণার দিকেও তারা দুর্বল ছিলেন, যে কাঠামোগতভাবে যে প্রশ্নটা গণভোটের জন্য দেওয়ার কথা ছিল, সেই গণভোটের প্রশ্নটা হয় একটা লাইনের, আমি এর পক্ষে আছি কি নাই। কিন্তু গণভোটের ভবিষ্যতের একটা বড় লাইবিলিটি এখন বিএনপির উপরে। না না অবশ্যই, কিন্তু যে বলে 4 নম্বরে বলা আছে যেটা তার প্রতিশ্রুতি, আমরা যেভাবে নির্বাচন করবার আগে প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেটা বাস্তবায়ন করি। যেটা রিপন ভাই বলেছেন যে একটা দাড়ি কমা সেলিকরণ একেবারে সব কিছু মিলে ইনভার্টেড কমা টমা যা আছে, বোল্ড করা কোথায় আছে, কোথায় ইটালিক আছে, কোথায় আন্ডারলাইন আছে, সব সমস্যা নেই। ডক্টর আসাদুজ্জামান রিপন, একটু বিনোদিকে যাই। এই যে টাইমের একটি বিশেষ প্রতিবেদন, দক্ষিণ এশিয়া এবং বিশ্বের জন্য তারেক রহমান কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তার ভবিষ্যতে নিয়ে, এবং যদি এভাবে বলে, আমরা তো দেখলাম তার ভূমিধস বিজয়ের পরে পাকিস্তান, যুক্তরাষ্ট্র সহ, কিন্তু একটু নরেন্দ্র মোদীর বিষয়ে যদি যাই, যেহেতু ভারতের সাথে 17 মাসের একটা প্রচণ্ড রকম টানাপোড়েনের সম্পর্ক চলছে, সেই জায়গায় এক্স হ্যান্ডেলে অভিনন্দনের পর ফোন, এবার কি তাহলে ঢাকা দিল্লি সম্পর্ক গলবে? যদিও দিল্লি কিন্তু বারবারই বলছিল যে তারা একটি রাজনৈতিক সরকারের সাথে ডিল করতে চায়। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে ডিল করাটাই তো বাঞ্ছনীয়, এবং তার সাথে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই না? তো আমি যদি ইন্ডিয়ান আউটলুক যদি এটা চিন্তা করি, তাহলে আমি মনে করি না কোনো দোষের কিছু ছিল, তা মনে করি না। আজকে আমি আমার পার্টির একজন স্থায়ী কমিটির নেতা আমি খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলেছেন, আমি যেহেতু তিনি আমার জ্যেষ্ঠ নেতা, আমার সিনিয়র, আমি তার বক্তব্যটাই কোট করতে চাই। তিনি বলেছেন যে একটা দেশের পররাষ্ট্রনীতি মানে একটা পার্টিকুলার কোনো মানে কান্ট্রি সেন্ট্রিক হবে না, মানে অর্থাৎ ভারতের সাথে স্বার্থের অগ্রাধিকার দেওয়া হবে, অথবা পাকিস্তানের সাথে স্বার্থের অগ্রাধিকার দেওয়া হবে, অথবা মুসলিম দেশগুলোর সাথে স্বার্থের অগ্রাধিকার দেওয়া। পৃথিবীটা এখন সেই জায়গায় দাঁড়িয়ে নাই, পৃথিবীটা সেই জায়গায় দাঁড়িয়ে নেই। পৃথিবীটা বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল স্তরের মধ্যে কিন্তু ঢুকে পড়েছে। বরং আপনি এটা বলতে পারেন যে মানে ট্রাম্পীয় শাসনামলে পৃথিবী এখন যেই জায়গায় গিয়েছে, একেবারে তার প্রতিবেশী দেশ উত্তর আমেরিকার একটা গুরুত্বপূর্ণ দেশ কানাডার প্রধানমন্ত্রী দাভোসে আপনার যে ইকোনমিক ফোরামের মিটিংয়ে তিনি যেই সংখ্যাগুলোর কথা বলেছেন, ইদার আপনি মেনুতে থাকবেন নতুবা টেবিলে থাকবেন, তার মানে কোন জায়গার মধ্যে গেছেন, অর্থাৎ আপনার অবস্থাটা খুবই ত্রাহি মধুসূদন। তো সুতরাং এখানে আপনার নরেন্দ্র মোদীর কি বলে প্রত্যাশা, অথবা পাকিস্তানের প্রেসিডেন্টের প্রত্যাশা, এই জায়গায় আমি গুরুত্ব দেব না। আমাদের নেতা তারেক রহমান একটা চমৎকার কথা বলেছেন। উনি বলেছেন, আমার কাছে কোন দেশ, আমার দেশের কোন দেশ যে প্রস্তাব করবে রিলেশনের বেলায়, আমার দেশের জন্য, আমার জনগণের জন্য যেটা উপযোগী হবে সেটাকে আমরা প্রাধান্য দেব। সবার আগে বাংলাদেশ, এই যে কথাটি, যে সবার আগে বাংলাদেশ, ইট ইজ ক্লিয়ার, ক্রিস্টাল লাইক ক্লিয়ার, যে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, জনতার আগে আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। এই যে স্লোগানটা, এত আপনি চিন্তা করতে পারেন যে এত প্রবাবলি, আমি পাবেল ভাইয়ের ধন্যবাদ দিতে চাই, প্রবাবলি দিস আইডিয়া হ্যাজ বিন ডিরাইভড ফ্রম হিজ আর্টিকুলেশন। জি, আপনার কাছে কি মনে হয় কিনা এই যে ঢাকা দিল্লি সম্পর্কে আওয়ামী লীগ বলি, শেখ হাসিনা বলি, কিছুটা অস্বস্তির জায়গায় থাকবে, তৈরি করতে পারে? ওয়েল, শেখ হাসিনা তো, এবং বিশেষ করে তার সেক্রেটারি, জেনারেল সেক্রেটারির বক্তব্যটা যদি বলি যে আমরা আছি তো দিল্লি আছে তো আমরা আছি, ইট ওয়াজ দের স্ট্যান্ড, এটি তারা ভাবতো। কিন্তু রিয়েলিটি হচ্ছে এইটা যে তারেক রহমানের সাথে মোদি বলেছেন যে আগামী দিনে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে তারা কাজ করতে চান। তার মানে ইন্ডিয়া, এখানে তার হাসিনা নাই। রিয়ালিটি হচ্ছে হাসিনা ইজ নো মোর, শি ইজ গন কেস। দ্য নিউ বাংলাদেশ, নিউ লিডারশিপ,
তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হলে, নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হলে তারেক রহমানের নেতৃত্বেই পারস্পরিক সম্মান, স্বার্থ বজায় রেখেই তাদেরকে এগোতে হবে। এখানে আমরা ওই যে বলেছি যে কোনো দেশের প্রতি আমাদের কোনো বিশেষ ফোকাস নাই, আমরা আলাদা কোনো অ্যাটেনশনও দিতে চাই না, স্পেশাল কোনো অ্যাটেনশন না। আমরা সবার সাথে, আমাদের একটা নীতি তো আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা অযাচিতভাবে একটা দেশের সাথে শত্রুতা করবো কেন? দ্যাটস দ্য থিং। রুহিন হোসেন প্রিন্স, এই যে তারেক রহমানের কূটনৈতিক যত চ্যালেঞ্জ, বিশেষ করে বলাইতে হয় যে বর্তমান বিশ্ব বাস্তবতায় যুক্তরাষ্ট্র, চীন এই জায়গাটায় ভারসাম্য আনা এবং ভারতের সাথে তো 17 মাসের তিনটা পয়েন্ট ছোট ছোট করলে। প্রথম কথা, আমাদের অপেক্ষা করতে হবে যে বিএনপি কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করে, সুতরাং আমি সেইটা ওর মধ্যে ঢুকলাম না। এবার আসি, একটা মনে রাখতে হবে, প্রথমত এটা ঠিকই এখানে আলোচনা এসেছে যে এখন বিশ্ব রাজনীতিটা খুবই একটা জটিল পর্যায় অতিক্রম করছে এবং বাংলাদেশ ভূরাজনৈতিক কারণে এমন জায়গায় আমাদের অবস্থান, আমাদের বঙ্গোপসাগর এবং এখানে আমাদের সম্পদ, রাজনৈতিক কারণে যে অবস্থা, অনেকে এইখানে প্রভাব বিস্তারকারীর ভূমিকা তারা পালন করবে। সুতরাং করবেই, ওর চেষ্টা করবে। দেখেন না, আমেরিকান অ্যাম্বাসেডর এবার আসার আগে বলছে যে সেই অঞ্চলে কি প্রভাব বিস্তার করবে এবং তার জন্য চীন টিন কাদের অধিকার খরচ করবে, সেই উনি ওই ওত করে এখানে আসছে। তার মানে উনি ওনারটা করবে, আমার কি চ্যালেঞ্জ তাহলে বুঝে নেন, বিরাট চ্যালেঞ্জ আমার বলতে আমাদের দেশের। তা সেই জায়গা থেকে আমাদের পুরো জনগণকে একটা ঐক্যমত্যের জায়গায় নিয়ে শাসকদের কি বলবো যে এই জায়গাগুলো হ্যান্ডেল করার বিকল্প নেই। লাস্ট পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিবেশী দেশ হিসাবে মনে রাখেন, যেমন ধরেন সাম্রাজ্যবাদ অন্য, তারা অনেকগুলো যে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, অনেক ক্ষেত্রে চাইবে আমাদের পার্শ্ববর্তী দেশের মাধ্যমে। আর পার্শ্ববর্তী আধিপত্যবাদী দেশ, তাদের সাথে আমাদের দীর্ঘদিনের ঝুলে থাকা অনেকগুলো সমস্যা আছে। কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে আমরা ওই দেশের জনগণের সাথে বা রাষ্ট্রের সরকার তো সম্পর্ক চাইব, কিন্তু এই ঝুলে থাকা সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়ে কত দ্রুত আমার স্বার্থ সংরক্ষণ করে এই কাজগুলো করতে পারবো, তার উপরে কিন্তু বিশ্ব রাজনীতির মধ্যে আমার দেশের অবস্থান দৃঢ় করে আমার স্বার্থ সংরক্ষণ কিভাবে করব, এই জায়গায় যেতে হবে। এবং আমি তো খুব দৃঢ়ভাবে মনে করি ভারতের সাথে যে কোনো আলোচনার টেবিলে বরাবর আমাদের মনে রাখতে হবে 1 2 3 4 করে যে দিস ইজ তোমার দেশের সাথে আমার এই হচ্ছে অভিন্ন সংকট। আবার একই নদীর পানির উৎস, প্রতিবেশী দেশ এই জায়গায় আছে। হ্যাঁ, সুতরাং আজকে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্য দিয়ে আমরা এটা সমাধান চাই। আর পরিষ্কার মনে রাখবা, আজকে অনেক সমস্যার সমাধান দ্বিপাক্ষিক সমাধান দিয়ে হবে না, আমরা বহুপাক্ষিক ধারায় সমস্যার সমাধান করব। এইরকম একটা জায়গা, হ্যাঁ, যেখানে এই জায়গাটুকু যদি করতে পারি তাহলে বোধহয় আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করতে পারবো। মানে অহেতুক শত্রুতাও দরকার নেই, আর অপ্রয়োজনীয়ভাবে নিজের টিকে থাকার জন্য বন্ধুত্বও দরকার নেই। এটা হয় কখন জানেন, আমার লাস্ট বক্তব্য হয় হচ্ছে যখন আমি মনে করি আমার ক্ষমতায় থাকার জন্যে অমুককে লাগবে, জনগণ আমাদের কাছে ক্ষমতার উৎস জনগণ না, অন্য কোনো জায়গায়। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে, কোনো বিকল্প আমাদের সামনে নাই। একই প্রশ্ন আমার মনে হয় প্রিন্স ভাই যে জায়গায় শেষ করেছেন ওখান থেকে আমি শুরু করতে পারি। এবং এর আগে রিপন ভাই তো মোটামুটি একটা পুরো ব্যাপারটা বলেছেন। দুটো জিনিস এখানে আছে আর কি, জনাব তারেক রহমানের কথার ভিতর থেকে যদি আবার ফেরত যায়, সেটা উনি বলেছেন যে আমাদের জনগণের প্রত্যাশার বাইরে আমি যেতে পারবো না। কোনো একটা জায়গাতে আমি কোনো একটা দেশের সাথে সম্পর্ক কী করবো না করবো তার আগে আমাকে বুঝতে হবে জনগণ কী চাই। ভারতের পক্ষ থেকে আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের আগ্রহটা দেখানো হয়েছে, এটা আগ্রহটা কথা, কাজটা হচ্ছে সেটিকে দৃশ্যমান করা। আমরা সদিচ্ছাটা কতটুকু, আমাদের দেশ থেকে পাসপোর্ট ভিসা ছাড়া হাজার হাজার লোক সে দেশে গিয়ে আছে, তারা তো এই জায়গাগুলোতে খুবই ক্রিটিক্যাল। এমনকি তারা আমাদের দেশের অনেকেই বলেন যে তারা বাংলাদেশি, তাদেরকে পুশিন করার একটা প্রবণতার সাথে আমরা দেখি তাদেরকে। তাহলে এই জায়গাতে আমরা এর আগে যেটা দেখেছি যে আমরা দেশের মানুষ বিশ্বাস করে যে ভারত এর আগে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের চাইতে একটা দলের সাথে তারা সম্পর্কটা বেশি রাখতে চাইতো। এটা মানুষের পারসেপশনে ঢুকে গেছে এটা, এবং তাদেরকে এই ধারণাটা দূর করবার দায়িত্ব তাদের। এটা কিন্তু আমরা চাইলেও পারবো না, এবং সেটা করতে গেলে তাদের দৃশ্যমানতাটা দেখাতে হবে যে তারা এই যে লোকগুলোকে ওখানে আশ্রয় দিচ্ছেন, সেই আশ্রয়ের ব্যাপারে তাদের যে ইমিগ্রেশন ল সেটি কতটা সত্যিকার অর্থে প্রয়োগ হচ্ছে সেটা ওনারা করছেন কি না, এই অপরাধীগুলোকে আমাদের দেশে ফেরত দেওয়ার ক্ষেত্রে তাদের আন্তরিকতা কতটুকু আছে সেটা যদি না বলে, তাহলে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতির একটা জায়গাতে আমাদের একটা বিচ্যুতির জায়গা থেকে যাবে। আর একটা জিনিস যেটা, সেটা হলো যে বাংলাদেশের স্বার্থকে সবচেয়ে অগ্রাধিকারে রেখে যে কোনো ফরেন পলিসিকে ডিকটেট করতে হবে। এখানে অন্য কোনো রকম জিনিস ধারণা করবার কোনো সুযোগ এখানে নাই। কেউ যদি বিনিময়যোগ্য করে ফেলে পররাষ্ট্রনীতি, তাহলে সেই পররাষ্ট্রনীতি একটা দেশের মানুষের জন্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপির এই ব্যাপারটা খুব পরিষ্কার অবস্থান আছে, ধারণা আছে, তারা এটা বোঝে।
হচ্ছে যে বাংলাদেশের মতো একটা দেশকে যদি টিকে থাকতে হয় তাহলে তার নিজের শক্তিতে টিকে থাকতে হবে। কারো তাবেদারি করে বা কারো তল্পিবাহক হয়ে এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো একটা দেশের পক্ষে টিকে থাকা সম্ভব না, বরং সেই চেষ্টাতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। শেখ হাসিনা দুদেশের সম্পর্কে কোনো কাটা নিশ্চয়ই বিরাট বড় একটা জিনিস এটা, কারণ এই ব্যাপারটা শেখ হাসিনার ব্যাপারটা এখন বলটাই ভারতের কোর্টে। তারা বলেছে যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকারের সঙ্গে তারা কাজ করতে চান। বিষয়টি আইনানুগ হয়ে আছে, আইনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ আছে, যে পদক্ষেপকে কমপ্লাই করার দায়িত্ব কিন্তু ভারতের পক্ষ থেকে আছে। সদিচ্ছার প্রথম শর্ত অনুযায়ী সেটা যদি দৃশ্যমানতা তারা সৃষ্টি করতে পারে তাহলে হয়তো এই বরফটা অনেকটাই গলবে, মানুষের ভেতরে একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে। মানুষ যখন বিশ্বাস করতে শুরু করবে যে হ্যাঁ তাদের সাথে বন্ধুত্ব করা যায়, জনাব তারেক রহমান বা বিএনপি তখন মনে করবে যে জনগণের প্রত্যাশা যখন এই জায়গা থেকে দাঁড়িয়েছে, সম্পর্ক উন্নয়ন তখন কোনো সমস্যা হয়ে থাকবে না। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, একটু এই বিএনপি বা তারেক রহমানের চ্যালেঞ্জ একটু পরে যাবে। আরেকটি বিষয়টা তিনজনের মন্তব্য চেয়ে নেব। আমরা তো দেখলাম নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে, আর আওয়ামী লীগ ভোটেই ছিল না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বলি, জাতীয় পার্টি বলি, রাজনীতি শেষ হয়ে গেল কিনা, মুছে গেল কিনা? আপনার নিশ্চয় মনে আছে, সম্ভবত আপনার চ্যানেলেই আমি শেখ হাসিনার আমলেই আমি কিন্তু একটা প্রেডিক্ট করেছিলাম যে বাংলাদেশে ভবিষ্যতের জাতীয় পার্টির রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। কারণ হচ্ছে যে দলটি বিশেষ কোনো শক্তির প্রশ্রয়ে গঠিত হয়, একদম ক্লিয়ার কাট। আমি বিশ্বাস করি যে জাতীয় পার্টি কোনো আদর্শিক কারণে, রাজনৈতিক কারণে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত ছিল না। জিয়াউর রহমানের রাজনীতিকে ডিমিনিশ করার জন্য কোনো আন্তর্জাতিক শক্তি জাতীয় পার্টিটাকে প্রতিষ্ঠা করেছিল এই দেশে। এবং মতলববাজে যদি কোনো পার্টি, সোজা কথা শব্দটা এইভাবেই বলতে চাই, বিশেষ কোনো মতলবে যখন কোনো পার্টি তৈরি হয় সে পার্টির ভবিষ্যৎ থাকে না। আজকে দেখেন জিয়াউর রহমান, তিনি আমাদের তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন না, তার পেছনে একটা কজ ছিল, তার পেছনে একটা রাজনীতি ছিল, তার পেছনে একটা আদর্শ ছিল, এবং সেই আদর্শ কিন্তু মানে ডিকেটসের পর ডিকেট চলতেছে, সাস্টেইন করতেছে। কেন? ওই রাজনীতিটা মানুষ ধারণ করে, সেই রাজনীতির জনককে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি কে? আই মেজর জিয়া, ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, যিনি স্বাধীনতা যুদ্ধের আহ্বান দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তিনি। এবং তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের কথা বলেছেন, তিনি সার্বভৌমত্বের কথা বলেছেন, অনেকগুলো মানে মৌলিক পরিবর্তন 70s তিনি অনেকগুলো পরিবর্তনের কথা তিনি এনেছিলেন। এবং সেই পরিবর্তন কত বাস্তব উপযোগী, এবং আজকে যে মডার্ন বাংলাদেশের যে ভিত্তিটা আপনি দেখেন, যে অবস্থাটা দেখেন, এটার ফাউন্ডেশন তো তিনি করে গিয়েছেন। এবং ওনার রাজনীতির যে দার্শনিক ভিত্তিটা, সেটা অনিবার্যতা, বাস্তবতাটা এত আপনার কি বলে মানে এত সিরিয়াস যে মানুষ আজও এই নির্বাচনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন নির্বাচনটা করেন 207টা আমরা আসন পাই। আজকে তার পুত্রের নেতৃত্বাধীন বিএনপি আমরা 214 ক্রস করলাম না, 212টা মানে আমরা আসন পেয়েছি। ইটস নট এ ম্যাটার অফ জোক। তো এটা নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হয়। তাহলে জাতীয় পার্টি আর আওয়ামী লীগের রাজনীতি আপনি পারপাসফুলি যদি কারো পারপাস, ধরেন আমি যদি এভাবে বলি যে আপনি কি বলে একটা মোবাইলের আমার এখানে মানে ডাটা আছে, আমি আপনাকে ডাটা সাপোর্ট দেবো, এটা কি বলে হটস্পট বলে। এখন আমি যদি হটস্পট সরিয়ে নিই, আপনি চলতে পারবেন না। জাতীয় পার্টি ওয়াজ ক্রিয়েটেড টু সাপোর্ট আপনার, সোজা কথায় মানে ইন্ডিয়ান হেজিমনি। জাতীয় পার্টি ওয়াজ ক্রিয়েটেড টু সাপোর্ট আপনার আওয়ামী লীগ, তাই না? আওয়ামী লীগ তার স্বার্থে জাতীয় পার্টিকে আপনার ব্যবহার করেছে, কখনো আপনার এরশাদকে বিশেষ দূত, কখনো তার ভাইকে মন্ত্রী। এই যে ইট ওয়াজ এ ফেক পার্লামেন্ট, ইলেকশনটা ফেক ছিল, পার্লামেন্টটা ফেক ছিল, অপোজিশনটা ফেক ছিল। একটা ফেক পলিটিক্যাল পার্টিকে আপনি কতদিন সাস্টেন করাবেন? এবার তো প্রমাণিত হলো যে বলা হতো যে রংপুরে তাদের দুর্গ, গ্রেটার রংপুরে, সেখানে কি অবস্থান দেখলেন? ওটা আলটিমেটলি টিকবে না, ওটা জাস্ট বলতে পারেন উইন্ড আপ করার মানে একটা অবস্থায় থাকবে। দোকানদারির মতো সাইনবোর্ড চালানো যাবে প্রেস রিলিজ ইস্যু করার জন্য, সেটা হতে কিছুদিন চলবে, বাট পলিটিক্যালি এই দলের কোনো ভবিষ্যৎ নাই। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, আমি ছোট করে যদি বলি, প্রথম কথা দেখেন, আওয়ামী লীগ তো একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে, বিরাট ভূমিকা। কিন্তু শেষ বেলায় কি এমন কাজটা হইল যার জন্যে তাকে পুরো দেশ ছেড়েই চলে যাইতে হইল, এবং এক ধরনের হত্যাযজ্ঞ করে ক্ষমতায় থাকার প্রচেষ্টা চালাইতে হলো। এবং আমি সেটা তো জানা জিনিস সবার। বহুদিন ধরে আমরাও বলছিলাম যে এই দলটি তো রাজনীতি করে নাই, ওই দলটাকে যেন তালা মেরে এটা সামরিক বেসামরিক আমলা তাদের উপরে নির্ভর করেছে, এবং যার জন্য ক্ষমতায় থাকার জন্য যা যা করতে হয় সেটা করেও টিকতে পারলো না। তা আমি মনে করি
যেহেতু সেই দলের একটা অরিজিন আছে, বিরাট সমর্থক বাহিনী এখনো আছে, বিকল্প এরকমের দাঁড়ায়নি। যদি তারা নিজেদেরকে কি বলে পরিবর্তিত করে প্রকৃত রাজনীতিটা করতে চায়, তাহলে দীর্ঘ সময় লাগবে নিশ্চয়ই, তারপরে তাদের পজিশন তারা নিতে পারবে। কিন্তু এটা দাঁড়াইতে পারবে কতটুক কি কতটুক না, এটা নির্ভর করবে তাদের আগামী দিনে বিহেভিয়ার প্যাটার্ন কী হবে। ধরুন এত বড় একটা হত্যাযজ্ঞ, এটা মিনিমাম যদি উপলব্ধি না থাকে, ওইটাকেই যদি তারা আফোল্ড করে দাঁড়াতে চায়, তা আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ গ্রহণ করার কোনো কারণ নাই। সুতরাং এইটাই জাতীয় পার্টির ব্যাপারে আমার ছোট্ট কথা। দেখেন, এই যে আজকে যখন বলছি, আজকে তো অলরেডি 14 তারিখ হয়ে গেল। তারা 82 সালের 24শে মার্চ বন্দুকের জোরে ক্ষমতায় আসলো, এবং আমরা প্রথম যখন তাদের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের সূচনা হলো, এই দিনে কিন্তু তারা জাফর, জয়নাল, দীপালি সাহাকে তারা মেরে ফেললো। এবং এই দিন আমরা তাদের স্মরণে পালন করি। এই যে ভোরেও আমরা সেই কাজটা করব। এবং তারপরে দীর্ঘ 9 মাসে আমরা লড়াই করেছিলাম। এরপরে যে এই ধরনের একটা দল টিকে ছিল, সেইটাতে একটা অদ্ভুত ঘটনা। দীর্ঘদিন আমি মনে করি যদি তারা দল হিসাবে, যে উনি যেটা বললেন যে টিকে তো সবাই থাকতে পারে, কিন্তু যদি তারা তাদের একেবারে যে পলিটিক্যাল পার্টি হিসাবে নতুন করে সেটা সূচনা করতে চায়, সময় লাগে, একটা দাঁড়াইতে পারে। অথবা না হলে ওই ধরনের কোনো তথাকথিত, আমি কোড আনকোড প্রভাব বিস্তারকারী ওই অর্থে বলছি, যে ব্যবহৃত হওয়ার জন্য তো প্রভাব বিস্তারকারী লাগে আর কি, তাইলে ওই ধরনের জায়গাও থাকতে পারবে না। আর নতুন করে যদি তারা গড়ে উঠতে চায়, সময় লাগতে পারে। কতটুকু করবে সেটা সময় বলে দেবে তাদের কার্যক্রমের উপরে। অপ্রাসঙ্গিক হয়ে যাবে। জাতীয় পার্টিতে আলোচনা করা হচ্ছে এয়ার টাইমের নষ্ট করা আর কি, এয়ার টাইমগুলোকে নষ্ট করা। তো আমি এটা করতে চাই না আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কেউ রাজনৈতিকভাবে কেউ আত্মহত্যা করতে চায়, ও ঠেকানো যাবে না। আমাদের এই মেডিকেল সায়েন্সে বলে যে একবার কেউ আত্মহত্যার চেষ্টা করলে না, পরে হয় কিন্তু সাইকোলজিক্যালি তারপরে ইম্পোজ করে। ওরা কিন্তু আত্মহত্যা কয়েকবার চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত সফলভাবে আত্মহত্যাটা করে ফেলেছে। এখন একটা আত্মহত্যাকারী একটা দলকে আপনি পুনর্জাগরণ যদি করতে চান, আত্মহত্যার ক্ষেত্রে কিন্তু ধর্মীয় বিধান যদি বলেন, এমনকি হিন্দু ধর্মে বলে যে ওরা ত্রিশঙ্কু হয়ে থাকবে। ওদের কিন্তু ঠিক যে বলে যে চিত্রগুপ্তের খাতার মধ্যে নামও ওঠে না আর কি। ইসলামের মধ্যে তাদের কোনো পরিণতি থাকে না। তো ওরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর কি। এখন একটা রাজনৈতিক দল, আসলে রাজনৈতিক দল জাতীয় পার্টি কখনো ছিল কিনা সেই বিতর্কটাই বোধহয় অনেক লম্বা বিতর্ক। সেটা করতে গেলে হয়তো প্রথমে বলতে হবে যে আচ্ছা আমরা আলোচনাটা কাকে নিয়ে করছি। রাজনৈতিক দল যদি বলি তাহলে বলতে হবে যে প্রথমে রাজনৈতিক দলের সংজ্ঞা সে পুরোপুরিভাবে সেটাকে প্রতিপালন করে কিনা, না হলে তো সে আলোচনাটা হয় না। আমার মনে হয় কোনো প্রাসঙ্গিকতা এই মুহূর্তে নেই, এবং যেটা নেই জনগণ বোধহয় ভোটের জন্য অপেক্ষা করছিল। এরপরে বোধহয় তাদের আত্ম উপলব্ধি যদি হয়, তাহলে আমি মনে করি তাদের ফিরে আসার চেষ্টা করার কোনো সুযোগ আছে। আত্মহত্যা করার পরে তো জীবিত হওয়ার কোনো সুযোগ নেই। যদি তারা জীবনামৃত যদি হতে হয়, তাহলে পুনর্জন্ম লাভের যদি বিকল্প পথ থাকে, তাহলে কিন্তু সেই জাতীয় পার্টি না, আর যেরকম অন্য কোনো প্রাণী হয়ে কিন্তু পৃথিবীতে তার নতুন করে আসতে হবে। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে ভূমিধস বিজয়, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, যদি মোটা দাগে বলি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি তার সামনে? অনেক চ্যালেঞ্জ নিঃসন্দেহে। আপনার দৃষ্টিতে এই মুহূর্তে বিএনপির বলি, তারেক রহমানের বলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? দেখুন, চ্যালেঞ্জ আমার মনে হয় ঠিক রাইট টাইম আপনার চ্যালেঞ্জ দিয়ে ডিসকাশন করার মতো খুব অবস্থার মধ্যে আমরা নাই। আমার মনে হয় তিনি যে বক্তব্য বিবৃতিগুলো, যে স্বপ্নের কথাগুলো মানুষকে জানিয়েছেন, তাই না? এবং উনি কিন্তু বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, উনি কিন্তু বলেছেন এটা। সার্টেনলি এই সমস্যাগুলো ওনার কিন্তু আছে, মানে টিম লিডার যিনি, পরিকল্পনা আছে। হ্যাঁ, উনি পুরো টিমটারই উনি নেতা, যাদেরকে নিয়ে উনি নির্বাচনে নেমেছেন, নামিয়েছেন, নির্বাচনী বৈতরণী পার হয়েছেন, তাই না? তাদেরকে নিয়ে উনি সরকার করবেন। ফলে আমার যেটা ধারণা যে তিনি, এবং সেটা জাতির সামনে ব্যক্ত করেছেন, তার কিছু পরিকল্পনা আছে দেশ নিয়ে, জাতি নিয়ে। তো সেই পরিকল্পনা মাফিক যদি তিনি এগুতে পারেন, চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য তিনি দেশে আসছেন, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্যই তিনি নির্বাচনে আসছেন, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্যই তিনি সরকার গঠন করবেন, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্যই, মানে দেশটা তো একটা সংকটের মধ্যে আছে। এত বড় লুটতরাজ, এত বড় লুটপাট, দেশটা কিছু আছে নাকি? এটা যুদ্ধ বিধ্বস্ত দেশে কথা যেটা আমরা বলতাম না, মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের কথা বলতাম না, এটা একটা পোস্ট লুটপাট পিরিয়ড চলতেছে। তো এটা পুরো আওয়ামী লীগের 15-16 বছরের যে শাসন, এই শাসনের দুঃশাসনই বলবো, এই শাসনের মধ্যে তো বাংলাদেশটাকে জাস্ট সিম্পলি ঝাঁঝরা করে গেছে। এটা তো কিছু নাই, এটা গণতন্ত্র ছিল না, এটা বিচার বিভাগ ছিল না, কোনো প্রতিষ্ঠানই তো ছিল না, পুলিশ ছিল না, সিভিল প্রশাসন ছিল না, মিলিটারি ছিল না, সবাই তো ট্রমার মধ্যে ছিল। এবং মানে যেটাকে বলবো, এখন আমি যেটা বলবো, একটা রিপেয়ার ফেজের মধ্যে আছে, সেটা আর্মিও, মানে ইমেজ রিপেয়ার করা, কারণ ওইখানটা আয়নাঘরও হয়েছে,
ওখানে তো মানুষকে খুন করা হতো, ওখানে মানুষকে তো নির্যাতন করা হতো, ওখানকার গোয়েন্দা সন্ত্রাসী ব্যবহারগুলো, এই কথাগুলো তো আমরা শুনলাম, মানে সাবেক সেনাপতির কাছ থেকে শুনলাম, এই তথ্যগুলো আমরা জানলাম। সুতরাং ওইটাও রিপেয়ার করার ব্যাপার আছে। সিভিল প্রশাসনের লোকগুলোর কথা তো আর অজানা নাই, পুলিশের লোকগুলোর কথা আমাদের অজানা নাই। অনেক এই সময় আর্মি বলেন, পুলিশ বলেন, অনেকে তো পালিয়েছে দেশ ছেড়ে। মানে সমস্ত প্রতিষ্ঠানগুলো রিপেয়ার করার, এটা শুধুমাত্র বিএনপির জন্য না, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে রিপেয়ার করার ব্যাপার আছে। এমনকি যেখানে বসে কথা বলছি, মানে মিডিয়া, মানে আমি এটাকে প্রচার মাধ্যম বলি, এই গত 15-16 বছরে এই মাধ্যমটা গণমাধ্যম হয়ে উঠতে পারেনি। এই মাধ্যমগুলো ছিল মূলত স্বৈরতন্ত্রের তবলা বাজানোর বাহন ছিল। এখানে সত্য কথা বলা যেত না, গেস্ট কে আসবে না সেটাও ডিটারমাইন করে দিত ওরা, কোন কথাটুকু বলা যাবে কোন কথাটা বলা যাবে না সেটাও নির্ধারণ করে দিত তারা। সুতরাং পুরো জাতিটাকে আপনার আবার বিনির্মাণ করা, রিবিল্ড করা, একটা রিবিল্ড করার মানে ব্যাপার আছে। সেই রিবিল্ড করার ব্যাপারটাতেই আপনার মানে আমাদের নেতা তারেক রহমান একটা স্বপ্নের কথা শুনিয়েছেন, একটা পরিকল্পনার কথা মানুষকে জানিয়েছেন। আমি মনে করি তার সেই মানে স্বপ্নের কথা তো শুনিয়েছেন, পুরোটা হয়তো বলেননি, পরিকল্পনার মধ্যে দিয়ে সেটা ম্যানিফেস্টেড হবে, ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। এবং তার মধ্য থেকে আমরা যে ক্রাইসিসগুলো আমাদের আছে সেগুলো আমরা মানে উঠতে যেতে পারবো। অর্থনীতি বলতে কিছুই নাই, এবং এই যে মানে সে মেগা প্রজেক্টের নামে যে লক্ষ কোটি টাকা যে পাচার হয়ে গেছে, এগুলো তো এখন এই বছরতে দেওয়ার পালা, দিতে হবে, ইনস্টলমেন্টগুলো দিতে হবে। তো আমরা তো মহাঝামেলার মধ্যে আছি। সুতরাং আমি মনে করি যে আমাদের নেতার দূরদর্শী নেতৃত্বে, তার প্রজ্ঞায় এবং তার স্বপ্ন পরিকল্পনায় আমরা বড় মাপের সংকটটা রেখে গেছে তো হাসিনা, একটা বড় ধরনের জঞ্জাল রেখে গেছে হাসিনা। এটাকে ক্লিন আপ করা এটা খুব সোজা কাজ না। পরিষ্কার করা, দেশটাকে মানে বাসযোগ্য করা, দেশটাকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া, মানুষের স্বপ্নগুলো যেগুলো শ্যাটার্ড হয়ে গেছিলো আবার মানুষকে মানে স্বপ্নে তাড়িত করা এবং প্রতিষ্ঠানগুলোকে রিবিল্ড করা, এটা অনেক বড় কঠিন কাজ। এবং উনি অনেক বড় চ্যালেঞ্জিং মানে কাঁধে নিয়ে নির্বাচন নেমেছেন, এবং মানুষ তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে, মোর দেন 2/3 মেজরিটি তাকে দিয়েছে, অনেক বড় দায়িত্ব তার উপর মানুষ অর্পণ করেছে। আল্লাহ, আমি শুধু এইটুকু বলবো যে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই শক্তি সামর্থ্য দান করুন যাতে তিনি এটা ক্যারি আউট করতে পারেন এবং ইতিহাসে জায়গা করে নিতে পারেন। রুহিন হোসেন প্লিজ, আপনার কাছে কি মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জকে একটু যুক্ত করতে চাই? টাইমে একটি প্রতিবেদন কথা বলছিলাম, তাই ওইখানে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটি কথা বলা হচ্ছে ইসলামপন্থীদের উত্থান নিয়ন্ত্রণ। ঠিক, আমি আমার বিবেচনায় ছোট করে যদি বলি, একটা হচ্ছে দেখেন আমরা একটা মহাসংকটের মধ্যে আছি। মহাসংকটের ব্যাখ্যা দিতে চাই না, কারণ একটা যে আমরা তো কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসককে উৎখাত করতে হলে তো সংকট ছিল বলি, নাহলে তো জনগণ নামতো না। আমরা যত কথা বলি, তাই না, আমরা তো কত হাজার দিন মুভমেন্ট করলাম, তাহলে তো জনগণ সাথে থাকলো, গণঅভ্যুত্থান করলো, তারা তো এটা মনেই করেছে। তারপরে আর একটা সংকট হচ্ছে এই যে এই সময়কালে যে সরকার ক্ষমতায় ছিল 17 মাস, সে 17 মাস এটা সমাধান না করে আর নতুন নতুন সংকট তৈরি করেছে। সে বিদেশের সাথে অসম চুক্তি থেকে শুরু করে ইন্টারনাল অনেক শক্তি, তার মধ্যে আরেকটা বড় ঘটনা ওই যেটা আপনি উল্লেখ করলেন, উগ্রপন্থার সাম্প্রদায়িক শক্তির উত্থান। তো এখন এই চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে হয় তাহলে আমার বিবেচনায় একটা ভিত্তি ধরতে হবে জনগণকে আস্থায় নেওয়া। তাহলে জনগণকে আস্থায় আপনাকে নিয়ে এই যে উগ্রপন্থা দমন, কারণ আপনি যে ক্ষমতার পার্ট এবং তারাও কিন্তু সংসদের মধ্যে চলে আসছে, তাহলে এই জায়গাটা থেকে আপনার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ করে জনগণকে আস্থায় নিয়ে আপনার যাওয়ার কাজটা করতে হবে। আর এই কাজ করার জন্য আমার বিবেচনায় প্রথম যেটা দরকার, এই সময়কালে যে সংকটটা আরও হয়ে গেছে অতীতের ধারাবাহিকতা যদি দেখবেন, সেটা একটা নতুন ধরনের ভয়ের রাজত্ব, মব সন্ত্রাস। তা আপনি মানুষকে তো আগে আশ্বস্ত করতে হবে যে স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তাটা আছে। এই কাজটা হচ্ছে 1 নম্বর কাজ বলে আমি মনে করি। তারপরে আপনাকে অন্তত পক্ষে ধরেন বিএনপির সাথে আমাদের আইডিওলজিক্যাল অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির ডিফারেন্স আছে, আমি সেটা রেখেও বলছি যে আমরা এই যে দেখেন দুর্নীতির শ্বেতপত্র জানেন প্রকাশিত হলো, কিন্তু এই সরকারের কোনো ভূমিকা নিল না। তাহলে আপনাকে অন্তত পক্ষে যে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, এইটাকে দমন করতে হবে কঠোরহস্তে, এবং এর যে ফকর দিয়ে আসে সেইটা ফোঁটা বন্ধ করতে হবে। একই সাথে জনগণের যে কল্যাণকরের জায়গায় একটা বড় হচ্ছে আপনি কর্মসংস্থানের চ্যালেঞ্জ, দারিদ্র্য বিমোচনের চ্যালেঞ্জ, এবং যে গোষ্ঠী আজকে বিপদাপন্ন হয়ে আছে এই সময় যার পরিমাণ বাড়ছে, তাদের কাছে সরাসরি তার সুবিধাটাকে পৌঁছায় দেওয়া এবং দুর্নীতিমুক্তভাবে। এই চ্যালেঞ্জ নিতে গেলে আরেকটা কাজ হচ্ছে কর্মসংস্থান তৈরি। আমি আর না বাড়াই যে অন্ততপক্ষে শুরুতে এইটার যদি একটা পজিটিভ সিগন্যাল দিতে পারেন, আর যে দল নির্বাচিত হলো, কারণ যেহেতু ইস্তেহারে ওনারা অনেক কথা বলেছেন, কতটুক হবে না হবে আমি সেদিকে যাচ্ছি না, যে
কোনো এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আগের মতো একটা গোষ্ঠী, ব্যক্তি, দল জয়ী হওয়ার পরে আবার সেই দখলদারিত্ব, লুটপাট অমুক জায়গায় মেতে ওঠে, তাহলে কিন্তু মানুষের কাছেই প্রথমে যে নেগেটিভ ধারা চলে আসবে, তাতে করে জনগণ আস্থায় আসবে না। সুতরাং দলের এই চ্যালেঞ্জ, আর হচ্ছে জনগণকে আস্থায় নিয়ে তার একেবারে জনজীবনের নিরাপত্তা বিধান করাটাই আমি মনে করি প্রধান কাজ। এই সিগন্যালটা যদি দিয়ে অন্ততপক্ষে শুরু করা যায়, তাহলে কিছুটা হলেও আমরা অগ্রগতির ধারায় শুরু করতে পারবো। যেটা আমরা বলছি যে গণতন্ত্রের পথে যাত্রা করলাম, এই গণতন্ত্রের পথে মানুষকে নিয়ে মানুষের অগ্রগতি নিশ্চিত করতে, সেটা কি উন্নয়ন নিশ্চিত করব, সম্পদের সুষম বন্টনের ধারা নিশ্চিত করব, আর নিজেদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার জন্য আমরা যা যা করবো, সে বৈদেশিক সম্পর্ক সহ অন্য কাজগুলো করব। এই চ্যালেঞ্জ প্রতিটা মুহূর্তেই থাকবে বলে আমার কাছে মনে হয়। জি ডাক্তার মওদুদুল সালাম, আমার মনে হয় যে ওনারা যে কথাগুলো বলেছেন তার পুনরাবৃত্তি থেকে আমি যাবো না। সেটা হলো যে চ্যালেঞ্জ কি, এটা চাইতে বললাম বরং বলা এটা সোজা যে কোনটা চ্যালেঞ্জ নয়, সেটা বোধহয় বললে ভালো হয় আর কি। দেখুন যে ক্ষমতার পালাবদনের ক্ষেত্রে বা দায়িত্ব পালাবদনের ক্ষেত্রে রিলে রেসের মতো, তাই না? যে পেছন থেকে যিনি ব্যাটন নিয়ে আসছেন তিনি আপনাকে ব্যাটনটা হস্তান্তর করবে, আপনি দৌড়াবেন, পেছনে তাকে তো কিছু নাই। তো আপনাকে এমন একটা অবস্থায় পৌঁছেছেন যে চুরির টাকার কিস্তি শোধ করতে হবে আপনার। অদ্ভুত ব্যাপার, মানে অন্য লোকে চুরি করে চলে গেছে, সেই চুরির টাকা আপনাকে কিস্তি শোধ করতে হবে। মানে অন্য লোকে চুরি করেছে আর কিস্তি আপনি শোধ করবেন, এই দায় মাথায় নিয়ে আপনি যাচ্ছেন। আমি মনে করি কি এই জায়গায় হলো কি যে বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, এটা তো পরিবারের মতন একটা সমস্যা দাঁড়িয়ে, পরিবার তো এরকম সংকটে যখন পড়ে, তো বাংলাদেশের বৃহত্তর পরিবার এই সংকটে পড়েছে। সেখানে পরিবার যখন হয় কি, কোন সিদ্ধান্ত গ্রহণটা সবচেয়ে সোজা হয় কখন জানেন? যে সিদ্ধান্ত গ্রহণে সবার পার্টিসিপেশন থাকে, এটাকে বলে কালেকটিভ ডিসিশন মেকিং। অর্থাৎ এই যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলো জনগণের সামনে তুলে ধরা, যে দেখেন আমরা কিন্তু এই অবস্থায় পড়েছি, এখান থেকে কিন্তু আমাকে যেতে হচ্ছে সামনে। তার যদি অংশগ্রহণ থাকে তাহলে দেখবেন যে উনি কিন্তু বলবেন যে আসলে তো তাই, ও বেচারির কাছে আমি যে দাবি করবো, ওর তো একটা বেকায়দার মধ্যে আছে, ও তো চুরির টাকার কিস্তি শোধ করছে, তো ওর কাছ থেকে আমি যে চাইবো, ও তো বরং কিস্তি শোধ করার পরে কিছু টাকা উদ্বৃত্ত থাকলে না তখন আমার জন্য কিছু করবে। তবে হ্যাঁ, এর পরেও করতে হয়, পরিবারে তো খাওয়া দাওয়া তার জন্য বন্ধ থাকে না। আর যখন একটা সংকটকালীন অবস্থা তৈরি হয়, তখন অগ্রাধিকারের ক্ষেত্রে তাকে বলতে হবে যে ভাই তুমি ছোট ছেলে, তোমার জন্য একটু থাকুক, বড়টা যে ওর তো বয়স চলে যাচ্ছে, বরং ওর জন্য আগে একটু করি। তোমার মা অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা দেখি। তোমার বাবা দীর্ঘদিন হলে একটা অসুস্থতা নিয়ে পড়ে কৃষিকাজ করতে, অগ্রাধিকারের ক্ষেত্রে জনসম্পৃক্ততার জায়গা থেকে রেখে কালেকটিভ ডিসিশন মেকিংয়ে যদি আমরা দিই, অর্থাৎ এই সিদ্ধান্ত গ্রহণে যদি সবার অংশীদারিত্ব জায়গাকে প্রতিষ্ঠিত করা যায়, সরকার যদি জনবিচ্ছিন্ন না হয়ে যদি দূরে থেকে যদি এই এপেক্সের জায়গা থেকে যদি নিচের দিকে যদি তার শুধু সার্বন ছড়িয়ে দেন, তাহলে হবে না। বরং তাকে সেই আকাশ থেকে বরং এই ভূমিতে এসে তাদেরকে এই কথাগুলো বুঝিয়ে বলা যে আমরা কিন্তু এটাকে অগ্রাধিকার দিচ্ছি, তুমি যেটা চেয়েছিলে সেটা কিন্তু একটু সময় লাগবে, তুমি কি বলো যে তুমি কি এর সাথে একমত হতে চাচ্ছ, সেটা যদি বলা যায়, তাহলে প্রিন্স ভাইরা খুব তাড়াতাড়ি কিন্তু মাঠে নেমে আমাদেরকে কিন্তু চিৎকার করবেন না, বরং উনিও বুঝবেন যে না ঠিকই তো আছে, এটাই সমস্যা, এই বাস্তবতাকে আমি করবেন, তখন উনি বলবেন হ্যাঁ ঠিক আছে, ওটা তো উনি বুঝেছেন যে প্রবলেমটা এই জায়গায়, ওনার টাকা আছে এই কটা, আমি যদি এটা চাই, তো ওই টাকা যদি উনি আমাকে দেন, তাহলে তো পরদিন তো আমার খাবারের জন্য আর ভাতের জন্য আর টাকা জুটবে না। ইসলামপন্থীদের উত্থান, ইসলামপন্থীদের উত্থান আমার মনে হয় না যে এইবারে নির্বাচনের মধ্যে থেকে কিন্তু উত্তরগুলো হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা নিয়ে আমরা যত কম আলোচনা করব সেটাই বোধহয় সঠিক, কারণ তারা কিন্তু বলে দিয়েছে যে এই যে নারীর শ্রমঘণ্টা কমানো, তাদেরকে মনোনয়ন না দেওয়া, তাদেরকে দলীয় প্রধান করতে না দেওয়া, তাদেরকে প্রাণী হিসেবে বিবেচনা করে তারা শুধুমাত্র স্তন্যদান দুগ্ধ পান করাবেন কিংবা শুধুমাত্র জরায়ুতে সন্তান ধারণ করবেন, এই প্রাণীজ চিন্তা ভাবনাকে বাদ দিয়ে তাদেরকে একটা হিউম্যানিস্টিক চিন্তাতে গিয়ে, নারী পুরুষ এই বিভাজনের মধ্যে না গিয়ে দেশের একজন মানুষ হিসেবে জনাব তারেক রহমান সেটা যেটা বলেছেন যে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে আপনি উন্নয়নের কথা বলেন, আপনি কি পাগল নাকি? তাহলে সেই পাগলামোটা বাদ দিয়ে ইনক্লুসিভ জায়গাতে এসে সবাই যদি একটা পারিবারিক আবহাওয়াতে যদি আমরা সমস্যার সমাধানের কথা বলি, যে ভাষায় তারেক রহমান সাহেব কথা বলেন তার মধ্যে রাজনৈতিক চিৎকার অথবা গলার রগ উঁচু করার প্রবণতা যেহেতু নেই, উনি আমার মনে হয় পারবেন এই কমিউনিকেশনের লিঙ্কটাকে তিনি যদি এস্টাবলিশ করেন এবং তার পেছনে তার যে লেফটেন্যান্ট যারা আছেন মাঠে, তারা যদি তার ভাষায় যদি সমভাবে যদি মানুষের সাথে সম্পৃক্ত হয় এবং আশপাশ থেকে যে সমস্ত বিচ্ছিন্ন কথাগুলো আসে সেগুলো তারা যদি কোনো অপকর্মের সাথে যদি জড়িয়ে না পড়েন, তারা যদি সত্যিকার অর্থে স্বচ্ছতার জায়গাটাকে জনাব তারেক রহমানের স্পিরিটটাকে যদি ধারণ করেন, আমার মনে হয় যে মানুষ যদি অল্প প্রাপ্তিও তাদের হয়, তারা বরং আশা করতে পারবে যখন শুরু হয়েছে এর শেষ হবে ইনশাআল্লাহ। একেবারে ছোট্ট করে এক বাক্যে তিনজনের কাছ থেকে মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবে যে আসাদুজ্জামান রিপন, গণতন্ত্রের সম্ভাবনাময় সূচনা, রাষ্ট্র গঠনের নতুন যে লড়াই, এই লড়াই আপনারা জিতবেন, কতটা আত্মবিশ্বাস, এবং একটু প্রশ্ন রাখতে চাই, ইশতেহারে যা যা বললেন সেই প্রতিশ্রুতি পূরণ করবেন এমন আশ্বাস?
ইউজুয়ালি বাংলাদেশে যেটা আপনি শেষ প্রশ্নটা যেটা বলেন, প্রতিশ্রুতি রাখতে মানে চান। আপনি শেষ প্রশ্ন যেটা বলেন ইস্তেহারের যে প্রতিশ্রুতি। বিষয়টি বলেন, আমাদের দেশে ট্র্যাডিশনালি আপনার ইস্তেহার একটা দেওয়ার জন্য দেওয়া হয়, এটা বেমালুম ভুলে যাওয়া হয়। কতটা মানে বাস্তবায়নযোগ্য সেটা অনেকের মাথায় থাকে না, কিন্তু আমাদের নেতা তারেক রহমান কিন্তু একেবারে সময়ক্ষণ ধরে ধরে বলেছেন যেটা এই টাইমের মধ্যে করা সম্ভব, এটা এই টাইমের মধ্যে করা সম্ভব এবং এই কাজগুলো করা সম্ভব, এবং উনি এটার জন্য বিস্তর হোমওয়ার্ক করেছেন। আমি যেটা বলতে এটা খুব ফরমাইসি, আমি সোফার আই আন্ডারস্ট্যান্ড, আমি যেটা বুঝি এটা খুব মানে ওই যে সাধারণত দেখা গেলো একটা টিমের কাছে ছেড়ে দেওয়া হয় যে আপনি একটা ইশতেহার তৈরি করেন, তারপরে নেতা যেটা পাঠ করে দেন। আমার কাছে মনে হয়নি, টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি, আমার কাছে মনে হয়নি যে এরকম একটা কিছু বিএনপির বেলায় এটা ঘটেছে। তিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সংকটগুলো দেখেছেন, গণতন্ত্রের সংকটগুলো দেখেছেন, সুশাসনের সংকটগুলো দেখেছেন, এবং নিজে তিনি ভিকটিম হয়েছেন, এবং নিজে তার ভিকটিম হয়ে প্রায় 17 বছর তিনি নির্বাসনে ছিলেন। এই অ্যাম্পল মানে টাইম, অর্থাৎ বিএনপি প্রতিশ্রুতি রাখবে, এবং সেই সময়টিতে তিনি নিজের দেশের ভবিষ্যৎ করণীয় নেতা হিসেবে তার করণীয়গুলো তিনি নির্ধারণ করেছেন, ঠিক করেছেন, এবং সেই অনুযায়ী ইশতেহার তৈরি করেছেন। আশা করি এদেশের মানুষ খুব বিমুখ হবেন না। আবার এটাও বলবো অন্যদের মতো যে ফ্রম রাইট টুমোরো পাবেন তা না, পাবেল ভাই খুব ক্যাটেগরিক্যালি পার্টির যে বক্তব্যটি, দৃষ্টিভঙ্গিটি তিনি খুবই না, আমার এক কথায় বিএনপি কি পারবে না পারবে এটা সময় বলে দেবে, এটা তারাই ভালো বলতে পারবে, কারণ টিমটা কি, আমরা চিন্তার কথাটা শুনলাম, কারণ ওইটার উপরে কিন্তু অনেক নির্ভর করে। কিন্তু আমি আরেকটা কথা জোর দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু কথাটা আমরা বলছি, সেটা আমার মনে হয় সবাইকে উপলব্ধি করতে হবে, এটা গণতন্ত্রের পথে হাঁটার কাজটা আমরা শুরু করলাম। সুতরাং এই হাঁটার কাজ শুরুর সময় জনগণের নজরদারিত্ব ঠিক রাখতে হবে, যে কথা এবং কাজে মিল আছে কিনা, ডিফারেন্স থাকলেও এইটা যদি জনগণের নজরদারিত্ব থাকে, আর যদি মিনিমাম এই যে কথাটা একটু আগে বললাম যে জনগণের সব কিছুর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত, কথা বলা থেকে শুরু করে চলাফেরার স্বাধীনতা, এই যে মানে ভালোভাবে বেঁচে থাকার যে সুযোগ, এইটুক যদি ওনারা নিরঙ্কুশ করেন, তাহলে আমি ধারণা করি গণতন্ত্রের পথে যাত্রা আমরা করতে পারি। এক বাক্যে ডাক্তার মধুসূদন রিপন ভাই যেটা বলেছেন যে হোমওয়ার্ক, আমি বলেছি হোমওয়ার্কের চেয়ে বেশি গ্রাউন্ড ওয়ার্ক। এটা হোমওয়ার্ক তো ঘরের ভিতর থেকে, গ্রাউন্ড ওয়ার্কটা মাঠের অবজারভেশন থেকে আসে। এবং উনিও নিশ্চয় ছিলেন যেদিন ইস্তারটা জনাব তারেক রহমান জনসমক্ষে প্রকাশ করেন, উনি কিন্তু যেভাবে কথাগুলো বলেছেন তাতে উনি যেটা ধারণ করেন সেটা কিন্তু বলার চেষ্টা করেছেন, এবং দীর্ঘ সময় ধরে প্রত্যেকটা খুঁটিনাটির বিষয় যেগুলো প্রাসঙ্গিকভাবে এসেছে তিনি সেটা বলেছেন। সবচেয়ে শেষের কথাটা বলি কি, উনি এটা কিন্তু প্রতি মুহূর্তে ফিল করেন যে এটা নিয়ে 5 বছর পরে মানুষের কাছে যখন উনি যাবেন, এই জবাবদিহিতা তার থাকবে, জবাব দিতে হবে। যে যাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বের জায়গায় নেই তারা কিন্তু রূপকথা লিখতে পারে, আর যারা দায়িত্বে যাওয়ার সম্ভাবনা যাদের আছে তারা কিন্তু প্রবন্ধ লিখতে হয়। সুতরাং এই প্রবন্ধের জায়গাতে 5 বছর পরে জনগণের কাছে যাওয়ার সময় ওই প্রবন্ধের কোন কোন প্যারা তার বাস্তবায়ন হয়েছে আর না হয়নি, এই কড়াই ঘণ্টার হিসাব দিতে হবে, এটা জেনে কিন্তু উনি ইস্তেহারটা দিয়েছেন। জি, আপনাদের 3 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে পরে, সে পর্যন্ত বাংলাদেশের সাথেই থাকুন।